হ্যালো পুরা অ্যান্ড হ্যালো বেহারা, সবাই কেমন আছো? সবাইকে জানাই ঈদ মুবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমি আশা করছি এই ভিডিওটা চাঁদ রাতে আপলোড হয়ে যাবে। আর যদি এটা আমি করতে না পারি, আমাকে আর কেউ মেনে নেবে না। সবাই সবাই আমাকে বয়কট করবে, বিকজ এই রোজায় এই বছরে আমি কোনো ভিডিওই আপলোড দিই নাই। যদিও এটার জন্য আমার পার্সোনাল রিজন ছিল, কিন্তু কেউ বিশ্বাস করবে না। সবাই আমাকে বলে, তুমি স্টোরি দিচ্ছ, তুমি আনন্দ করছো, তুমি কাপড় কিনছো, বাট তুমি একটা গল্প বানাতে পারছো না। তুমি জানো তোমার গল্প ছাড়া আমরা কত কষ্টে রয়েছি। আমি কিভাবে বুঝাই যে আমার ইনসোমেনিয়া এত তীব্র পর্যায়ে চলে গেছিলো, মানে প্রতিদিন রাত্রেবেলা আমি 2 থেকে 3 ঘন্টা বেশি ঘুমাতাম না। আর এটা আমার ব্রেনে এত প্রেশার ফেলছে, যারা আমার রেগুলার স্টোরি দেখো তারা জানবে আমি কয়েকবার 12 পাঁচাল শ্যুট করার চেষ্টা করছি, বাট যেহেতু আমি ঘুমাই না, আমার ব্রেন না আর গল্পগুলোর প্রেশার নিতে পারতেছিল না। আমার কোনো লাইন মনে থাকে না। তো এরপর আমার ডক্টর আমাকে বলছে আমার অ্যাকচুয়ালি বড় রেস্টের দরকার। এর ভিতরে আবার রোজা আসছে। রোজার সময় তো আমাদের 8 ঘন্টার ঘুম কখনোই হয় না, আর আমার তো আরও হয় না। সো আমার ব্রেনের উপরে একদমই প্রেশার দিতে মানা করছে। এরপর আমি মনে করছি অন্তত একটা ভিডিও আমাকে আপলোড দিতেই হবে। আর যে কতদিন ধরে আমি ভিডিও বানাই না, এর ভিতরে জেফ্রি এপস্টিনকে নিয়ে ভিডিও বানানোর জন্য আমার কাছে যে কী পরিমাণে রিকোয়েস্ট আসছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। যদিও বা অলরেডি জেফ্রি এপস্টিনের ব্যাপারে সব কিছু সবাই জেনে গেছো, বাট আমি যদি ভিডিও না বানাই, আমি জানি আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা আছে, তারা আমার আর শুভাকাঙ্ক্ষী থাকবে না, কজ তারা খেপে যাবে। তো আমি ভাবলাম কেন না কোনো ভিডিও স্টার্ট করার আগে জেফ্রি এপস্টিনের গল্প দিয়েই শুরু করি। যারা যারা পিডিডির স্টোরি আমার মুখ থেকে শুনেছ, সেখানে অলরেডি তোমাদের সাথে শেয়ার করছিলাম যে তোমরা যারা যারা পিডিডির কথা শুনে ভয় পাচ্ছ, না জানি জেফ্রি এপস্টিনের কথা শুনলে তোমাদের কি হবে সম্পর্কে, মানে রূপক অর্থে পিডিডির দাদা লাগে জেফ্রি এপস্টিন, মানে তার কুকর্মের সম্পর্কের দিক দিয়ে। তো আমি ভাবছিলাম গত বছরই এটা শেয়ার করবো, ভালো হয়েছে আমি শেয়ার করিনি, কজ এখন যখন ইপস্টিন ফাইল ইন্টারনেটে রিলিজ হয়ে গেছে, আমরা আরও অনেক অজানা তথ্য জানতে পারছি, যেগুলো নিয়ে আজকে আমরা বিশ্লেষণ করব। আর সত্যি কথা বলতে গেলে আজকে আমি তোমাদেরকে যা যা শোনাবো, অলরেডি তোমরা মনে হয় অনেক জায়গা থেকে এটা শুনে ফেলেছো। জাস্ট আমি আমার অপিনিয়ন দিব, তোমাদের সাথে সময় কাটাবো, এটার জন্য আসছি। আর যে জিনিসটা আমি তোমাদেরকে বলতে চাই, যে যখন অলরেডি সবাই জানে এপস্টিন ফাইল ইন্টারনেটে অ্যাভেলেবেল হয়ে গেছে, মানে প্রায় 3 মিলিয়ন পেজেস এভিডেন্স বের হয়ে আসছে, 2000-এর উপরে ভিডিওস, হাজার হাজার পিকচার, আর এখানে এত সংবেদনশীল পিকচার রিলিজ হচ্ছে, যার ভিতরে কতগুলো অনেক ডিপ ফেক, মানে অনেকেই জানে না কোনটা রিয়েল কোনটা ফেক, কজ রাইট নাও এআই এত এক্সপার্ট হয়ে গেছে যে তুমি মানে দেখে ধোকা খেয়ে যাবা। আমার কাছে কেন জানি লাগে এই এপস্টিন ফাইলটা রিলিজ করা ডিরেক্টলি একটা ট্র্যাপ টাইপের। কারণ অলরেডি যখন তোমরা এপস্টিন ফাইলের ব্যাপারে যারা যারা জেনে গেছো, তারা জানো যে পৃথিবীর সবচেয়ে বড় বড় এলিট পার্সনরা কিন্তু এই কেসের সাথে ইনভলভ, জড়িত। বাট যেহেতু এটাকে ফ্রিকশনাল ধরা হচ্ছে, কজ কেউ জানে না এটা ফেক না রিয়েল, যে কারণে কোনো এলিট পার্সনরা কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার হয় নাই। বাট যারা যারা এই ফাইলগুলো ডাউনলোড করছে এবং দেখছে এবং শেয়ার করছে, ইউএসের চোখে তারাই অ্যাকচুয়ালি দোষী, কজ মাইনর বাচ্চাদের সংবেদনশীল ছবি তুমি কেন দেখতেছো? নিশ্চয়ই তোমার প্রবলেম আছে, তাই তুমি শেয়ার করতেছো, মানে এরকম একটা সিচুয়েশন। আমি একটা ভিডিও দেখতেছিলাম, আর বাই দ্য ওয়ে আজকের ভিডিওতে আমি তেমন কোনো পিকচারই তোমাদের সাথে শেয়ার করবো না, কজ আমি চাচ্ছি না জিনিসটা আরও কমপ্লিকেটেড হয়ে যাক। বাট আমি জাস্ট তোমাদের সাথে মুখ দিয়ে ইনফরমেশন শেয়ার করতেছি যে অলরেডি তারা নাকি ইনভেস্টিগেশন করা স্টার্ট করে দিছে, পৃথিবীর কোন জায়গায় কারা কীভাবে ফাইল ডাউনলোড করতেছে। এখন এটা দিয়ে তারা কী করবে আমি জানি না, বাট আমি মনে করলাম তোমাদের জানায় রাখা উচিত। এইসব পিকচার দেখার পর তুমি আর ঘুমাতে পারবা না। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ এটা নিয়ে বেশি কিছু রিসার্চ না করতে। আমি নিজেও না, পার্সোনালি আমি পিকচারগুলো রিসার্চ করি নাই। যেগুলো আমার সামনে চলে আসছে ওগুলো আমার অনেক দিন অসুস্থ বানায় রাখছিল। অ্যাকচুয়ালি আমার কাছে লাগে এটাই একটা ট্র্যাপ, এরকম ভার্নেবল মানে ফিলিংস দেওয়া, যে দেখো আমাদের সামনে সব কিছু আছে, সব আমরা দেখতে পারতেছি, কিন্তু কিচ্ছুই কেউ করতে পারবে না, কজ তারা এলিট। তো যাই হোক, এরকম আধো হিন্ট না দিয়ে আজকের গল্প শুরু করি, কজ অনেকেই হয়তো বা জানোই না এই জেফ্রি এপস্টিনকে। তো যে কারণে তার ছোটোবেলা থেকে আজকের গল্পটা আমি শুরু করছি। আমাদের 12 প্যাচালে আমরা যখনই কোনো ক্রিমিনালের ব্যাক স্টোরি শেয়ার করি, আমরা বেশিরভাগ সময় দেখি তার ফ্যামিলিতে হয়তো বা অনেক প্রবলেম ছিল, অথবা সে
পড়ে যে মাথায় ব্যথা পাইছে, অথবা ছোটোবেলায় সে অনেক অ্যাবিউসিভ রিলেশনশিপে ছিল। জেফ্রি ইপস্টিনের বেলায় আমরা এরকম কোনো কিছুই দেখি না। জেফ্রি ইপস্টিনের নাম হচ্ছে ফুললি জেফ্রি এডওয়ার্ড ইপস্টিন। সে একটা নর্মাল সাদাসিধা ফ্যামিলিতে জন্মগ্রহণ করে। জেফ্রি জন্মগ্রহণ করেছে 1953 সালে ব্রুকলিন শহরে, ইউএসএর ব্রুকলিন শহরে। তার বাবা মা হচ্ছে মিডল ক্লাস জুইশ পার্সন। তার মায়ের নাম ছিল পলিন। সে একজন স্কুলের টিচারের অ্যাসিস্ট্যান্ট ছিল এবং তার বাবা নিউ ইয়র্ক সিটির যে পার্ক ছিল সেইখানের একজন গার্ডেনার ছিল। তাদের প্রতিবেশী যেটা জানায়, একটা পোলাইট মানে প্রতিবেশী যেরকম হয়, জেফ্রির বাবা মা সেরকমই ছিল। জেফ্রি এবং জেফ্রির ভাই তারা দুজনই খুবই নম্রভদ্র ছিল। ছোটবেলা থেকে জেফ্রি অনেক স্মার্ট ছিল, একটু ওভারওয়েট ছিল, বাট মুখে সবসময় হাসি থাকতো। সে পড়ুয়া টাইপের, মানে পড়াশোনা করতে খুবই পছন্দ করতো, এরকম টাইপের একটা ছেলে। মানে যখন সে স্কুলে পড়ে তখনই নাকি সে তার ফ্রেন্ডদেরকে টিচিং করতো টাকার বিনিময়ে। বাট আমি রিসার্চ করতে যেয়ে এটা দেখলাম, জেফ্রি অ্যাকচুয়ালি মানে যখন সে হাই স্কুলে উঠে অ্যালজেব্রা, ক্যালকুলাস এগুলোর প্রতি তার আকর্ষণ ছিল। সে ম্যাথ টিমের ভিতরেও ছিল তাদের স্কুলের। বাট তার ফ্রেন্ডরা যেটা বলে, মানে সে নিজেকে মনে করতো যে সে অনেক ট্যালেন্টেড ব্রিলিয়ান্ট পারসন, বাট আহামরি সে কিছু জানে না। ওকে, মানে সে একটা ইমেজ ক্রিয়েট করে রাখতো তার, সে কতটা পড়ুয়া ট্যালেন্টেড, বাট অ্যাকচুয়ালি সেরকম না। জেফ্রি ইপস্টিনের স্টোরি তোমাদের সাথে শেয়ার করতে চাই। জেফ্রি ইপস্টিন বলতে যে জেফ্রি স্টারই আমার মুখে আগে চলে আসতেছে। আর বাই দ্য ওয়ে, জেফ্রি স্টার তার একটা পডকাস্টে বলছে সে ইপস্টিনের পার্টিতে গেছিল। এখন কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না, তো যাই হোক, জেফ্রি ইপস্টিনের যে বছরে অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েট করার কথা, তারও 2 বছর আগে সামহাও সে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে ফেলে। কীভাবে করছে কেউ সেটা জানে না। এবং এরপর ম্যানহাটিনের কুপার ইউনিয়ন নামের একটা এলিট কলেজে সে ভর্তি হয়, যেখানে সব বিত্তশীল মানুষরা তার বাচ্চাদেরকে পড়ায়। ওকে, এবং সেখানে সে ফ্রিতে পড়াশোনা শুরু করে দেয় ম্যাথমেটিক্স সাবজেক্টে। এখানে 2 বছর পড়ার পর অ্যাকচুয়ালি সে গ্র্যাজুয়েশন কমপ্লিট না করেই তার কলেজটা ছেড়ে দেয়, এবং 2 মাসের ভিতরে তার জন্য সে একটা ফুল টাইম জব খুঁজে বের করে। এবং এটা সেই জব না, এলিট পার্সনদের বাচ্চারা যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলের একজন ম্যাথ টিচার হিসাবে সে জয়েন করে। যে স্কুলে জেফ্রি টিচার হিসাবে নিয়োগ হয়েছিল, স্কুলটার নাম হচ্ছে ডলটন। স্কুলে ওকে নিয়োগ দেওয়ার আগে ওর ব্যাকগ্রাউন্ড কেন চেক করে নাই আমি এটাই বুঝতে পারতেছি না। তো 1970-তে সে একজন স্কুল টিচার হিসাবে তো নিয়োগ হয়ে যায়, বাট সেখানে যখন সে তার প্রথম অ্যাপিয়ারেন্স দেয়, মানে বাচ্চারা এরকম টাইপের টিচার দেখে অ্যাকচুয়ালি অভ্যস্ত না। ধরো লং কলার শার্ট, এটার সাথে ব্লেজার, শার্টের বোতাম খোলা, গলায় চেন, কাইন্ড অফ বলতে পারো একটা গ্যাংস্টার ভাইব নিয়ে সে স্কুলে আসতো। বাচ্চারা মানে 1970-তে মানে ওরা ইউজ টু ছিল না এরকম টাইপের টিচার দেখে। তো আবার ম্যাথ টিচার এরকম গ্যাংস্টার স্টাইলে আসে। আবার মাইকও লোড নিতে পারে না জেফ্রির। যাই হোক, যেটা জানা যায় যে বাচ্চারা অ্যাকচুয়ালি মানে যার বাবা মা যত বেশি আপার ক্লাসি, তাদেরকে সে সেভাবেই ট্রিট করতো। আবার অনেকেই জানায় কিছু বাচ্চাদের সাথে সে ইনঅ্যাপ্রোপ্রিয়েট গল্প করতে পছন্দ করতো, কাইন্ড অফ ফ্ল্যাটিশিয়াস টাইপের গল্প। শুধু যে সে বাচ্চাদের সাথে ইনঅ্যাপ্রোপ্রিয়েট আচরণ করতো, ফ্ল্যাটিশিয়াস কথাবার্তা বলতো তাই না, মানে সে বাচ্চাদের সাথে এতটাই ফ্রি হওয়ার চেষ্টা করতো, স্টুডেন্টদের পার্টিতে মানে যেখানে আন্ডার এজ ড্রিঙ্কিং করতেছে সেখানেও সে চলে যেত। তো যেটা দাঁড়ায় জেফ্রি একজন গুড টিচার না হওয়ার কারণে, বাচ্চাদের ভিতরে বৈষম্য সৃষ্টির কারণে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট কাপড় চোপড় পরার কারণে, বাচ্চাদের পার্টিতে যাওয়ার কারণে তাকে অ্যাকচুয়ালি ফায়ার করে দেওয়া হয়, এই স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়। আর এখান থেকেই সে অ্যাকচুয়ালি তার পুরো ক্যারিয়ারটাই চেঞ্জ করে ফেলে। মূলত এই স্কুলে একজন টিচার হিসাবে আসার তার মানে মূল যে লক্ষ্যটা ছিল সেটা হচ্ছে এলিট পার্সনদের সাথে একটা ভালো সম্পর্ক করা। প্যারেন্টস ডেতে তো টিচার এবং মানে বাবা মা কথাবার্তা বলে, ওই সময় সে অ্যাকচুয়ালি এক একজনের সাথে লিঙ্ক করার চেষ্টা করতো। 1976 সালে ডেলটন স্কুল থেকে যখন জেফ্রিকে ফায়ার করা হয়, তার ঠিক 2 মাসের ভিতরে জেফ্রি বেয়ার স্টারের নামের একটি ইনভেস্টমেন্ট ফার্মে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি পেয়ে যায়। মানে আবারও মিরাকেল ওয়েতে তার ব্যাকগ্রাউন্ড চেক না করেই কেউ তাকে আবার বড় একটা চাকরি দিয়ে দিছে। দেখো 1970 সালে সে ডেলটনের টিচার হিসেবে ঢোকে এবং 76-এ সে বের হয়ে যায়। 6 বছর টিচার হিসাবে সেখানে যখন চাকরি করছে, অনেক বিলিনিয়ার মানে প্যারেন্টসদের সাথে তার ভালো লিঙ্ক আপ হয়ে গেছে। যে কোম্পানিতে রাইট নাও সে চাকরি করতেছে, বেয়ার স্টারেন্স, এই কোম্পানির সিইওর একজন ফ্রেন্ড হচ্ছে তার
স্টুডেন্টের ফাদার। তো এখানেও সে তার লিঙ্ক ইউজ করে সেই চাকরিটা পেয়ে যায়। বেয়ার স্টার্নের সিইও, যার নাম হচ্ছে গ্রিনবার্গ, তার ব্যাপারে যেটা জানা যায়, সেও একটা ওয়ার্কিং ক্লাস ফ্যামিলি বিলং করতো। সেখান থেকে সে এরকম $1 বিলিয়ন একটা কোম্পানি খুলে বসছে। আর সে যেটা জানায়, সে অলওয়েজ এমন টাইপের পার্সনকে হায়ার করতে পছন্দ করে যার কিনা পিএইচডি ডিগ্রি রয়েছে। এই পিএইচডির মিনিং হচ্ছে পোর, স্মার্ট এবং ডেসপারেট, আর যেটা কিনা যে ফ্রি। সো এরকম টাইপের পার্সনদেরকে সে চাকরি দিতে পছন্দ করে, বিকজ সে জানে যে এরকম মানুষগুলো তার মানে মূল লক্ষ্যে যাওয়ার জন্য যে কোনো কিছু করতে রাজি আছে। এই ফার্মে মাত্র 4 বছর চাকরি করতে না করতেই মানে তাকে প্রমোট করা হয় অ্যাসিস্ট্যান্ট থেকে একেবারে লিমিটেড পার্টনারে। মানে এটা একেবারে ক্রেজি যদি তোমরা চিন্তা করো, যার কিনা পড়াশোনা কমপ্লিট হয় নাই, সে 6 বছরের স্কুলের টিচার ছিল, তো আবার একটা এলিট স্কুলের, কেউ তার ব্যাকগ্রাউন্ড চেক করে নাই। এবং এই যে নতুন চাকরিতে সে আসে, এখানেও তার কেউ ব্যাকগ্রাউন্ড চেক করে নাই, কিন্তু 4 বছরের ভিতরে কী এমন সে করছে, সে অ্যাসিস্ট্যান্ট থেকে লিমিটেড পার্টনারে প্রমোট হয়ে যায়। তো অ্যাজ এ লিমিটেড পার্টনার হিসাবে বেয়ার স্টিন কোম্পানিতে জেফরি বেশ কিছুদিন কাজ করে। 1981 সালে হঠাৎ করে সে ডিসাইড করে সে চাকরিটা ছেড়ে দিবে। আর রিজন যেটা দেয় যে এই কোম্পানির পলিসি অ্যাকচুয়ালি তার পছন্দ হচ্ছে না। মূলত এটা অ্যাকচুয়াল রিজন ছিল না, যেটা জানা যায় বেয়ার স্টিনকে অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন করা স্টার্ট করে দিয়েছিল এসইসি ইলিগাল ইনসাইডার ট্রেডিংয়ের জন্য। মেবি তারা টাকা উল্টাপাল্টা করতেছিল। আর জেফরি যখন এটা টের পাইছে যে এরকম কিছু একটা হতে পারে, সে নিজেকে এখান থেকে সরাই ফেলছে। তো এই চাকরিটা ছেড়ে দেওয়ার পর আরেকটা বড় কোম্পানির অ্যাজ এ কনসালটেন্ট হিসাবে সে জব করা স্টার্ট করে কিছুদিনের ভিতরেই। এই জবটাও সে খুবই রহস্যমূলকভাবে পায়। যতদূর জানা যায়, এখনকার সময়ে $69,000 তার পার মান্থের বেতন ছিল। আর বাই দ্য ওয়ে, আমি সেহেরি করতেছি আর গল্প বলতেছি, তো আমাকে যদি কোনো খাওয়া লেগে থাকে সেটার জন্য আমি সরি। শোনো, 80-র দশকে বিজনেস নিয়ে কিছু মানুষের আবার বিজনেস ছিল। ধরো মোটামুটি লেভেলের একটা বিজনেস, কেউ এটাকে কিনে নিত যে তোমার এই কোম্পানিটা আমি কিনে ফেলতে চাচ্ছি। এরপর সিইওকে তারা এখান থেকে বাদ দিয়ে দিত এবং কোম্পানিটাকে তারা ডাউনগ্রেড করে ফেলতো। এরপর এই কোম্পানিটার দেখায় ধরো কোনো ব্যাংক থেকে তারা অনেক হাজার হাজার মিলিয়ন ডলারের তারা কিন্তু লোন নিত। লোন নেওয়ার পর এই টাকাটা তারা অন্য ক্ষেত্রে লাগাইতো, অথবা তারা এটা আত্মসাৎ করে ফেলতো। পরবর্তীতে কোম্পানিটা যখন দেউলিয়া হয়ে যেত, তখন এই কোম্পানিটা তারা ব্যাংকে দিয়ে দিত। কি চালাক দেখছো? তো এরকম করে মানে জেফ্রি অনেকগুলো কোম্পানি ধ্বংস করে এবং সেখান থেকে সে প্রচুর টাকা ইনকাম করে। কজ মানে একটা আছে না যে আইনের লুপ হলে সে বেঁচে যেত অলওয়েজ। মানে সবচেয়ে অবাকর বিষয় হচ্ছে, এই যে এত বড় বড় স্ক্যামের সাথে জেফরি জড়িত ছিল, কোনো কিছুর জন্য কিন্তু তাকে চার্জেস করা হয় না কখনো। এটার ব্যাপারেও আরেকজন যে সাক্ষীটা দেয় যে অ্যাকচুয়ালি কোনো পেপারসেই ডিরেক্টলি জেফরির নাম থাকতো না, যে কারণে এই স্ক্যামের সাথে যে ও ডিরেক্টলি জড়িত এটা কখনোই প্রমাণ করা সম্ভব হয় নাই। তাছাড়াও ওই যে তার লিঙ্ক সে তৈরি করে রেখেছিল বড় বড় মানুষদের সাথে, বড় বড় অফিসারদের সাথে। মানে কোনো মতে কোনো একটা প্রবলেম হলে সামহাও জেফরি নিজেকে বাঁচায় ফেলতে পারতো। তো লেট 80s দিকে এপস্টিন তার নিজের একটা কোম্পানি খোলে, যেটার নাম হচ্ছে এপস্টিন কো। এটা হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট একটা কোম্পানি, এবং সে এটাও জানায় যে যার কোম্পানির বোর্থ $1 বিলিয়ন নিচে তাদেরকে কোনো টাইপের সে কোনো হেল্প করতে পারবে না। যাদের মানে কোম্পানি $1 বিলিয়ন উপরে, শুধুমাত্র সেই সব এলিট পার্সনদের সাথে সে কাজ করে। তো জেফরি ইপস্টিনের কোম্পানির প্রথম যে ক্লায়েন্ট হয় তার নাম হচ্ছে লেক্সলি উইক্সলেনার। হোপফুলি নামটা ঠিক মতো বলছি। সে শুধু রিচ পার্সন না, বলা হয় রিটেলিং বিজনেসের মডার্ন যে বিজনেস রয়েছে এটার ওয়ান অফ দি সাকসেসফুল একজন পার্সন। লেক্স ওয়েস্টারের ব্যাপারে শুধু একটা কথাই বলা যায়, সে যেই বিজনেসেই হাত দেয় সে বিজনেসই বলতে পারো একেবারে কপাল খুলে যায়। একটা যদি এক্সাম্পল তোমাদেরকে দিতে চাই, 90 দশকে ভিক্টোরিয়াস সিক্রেট ব্র্যান্ডটা ওরকম পপুলার ছিল না যতক্ষণ পর্যন্ত না সেটা উনি পারচেস করেছেন $1 মিলিয়ন দিয়ে। সে এই বিজনেসটা পারচেস করার পর মানে 10 বছরের ভিতরে 1992 সালে এটার নেটওয়ার্ক ওয়ার্থ হয়ে দাঁড়ায় $1 বিলিয়ন। এরকম ছোটোখাটো অনেক অনেক বিজনেস তিনি নিজে কিনে ফেলেন এবং এগুলোকে আরও অনেক বড় বানান। বার্থ অ্যান্ড বডি ওয়ার্কস আমরা সবাই চিনি, এটার মিস্টের কারণে, এটার ক্যান্ডেলসের জন্য, এটাও অনেক ছোটো থাকতে তিনি পারচেস করে ফেলছিলেন। এরপর এটাকে পুরো বিশ্বে তিনি পরিচিতি ঘটাইছেন। বলতে পারো যে যদি তুমি একটা শপিং মলে ঢুকো, মানে চান্সেস আছে 50% কোম্পানিগুলোই তিনি ওন করেন।
নিউ ইয়র্ক সিটির এক ম্যাগাজিনে ইন্টারভিউ দেওয়ার সময় লেজলি যেটা জানান যে আজ তিনি যে জায়গায় আসছেন এটার জন্য অ্যাকচুয়ালি ডিবক দায়ী। ডিবকই অ্যাকচুয়ালি তাকে কম্পেল করছে আরও মানি আনো, আরও টাকা আনো, আরও ইনভেস্ট করো, সব কিছু কাজে অ্যাকচুয়ালি ডিবকই তাকে হেল্প করছে। ডিবক ছাড়া অ্যাকচুয়ালি সে এই জায়গায় কখনো আসতে পারতো না। লেক্সলি ওয়েক্সনারকে যারা কাছ থেকে জানে তারা যেটা জানায় যে খুবই স্ট্রেঞ্জ টাইপের পার্সন তিনি। তার নেক্সট মুভ কী হবে কেউ জানে না। ধরো একটা মানুষ তার আন্ডারে অনেক দিন ধরে কাজ করতেছে, তার খুবই বিশ্বস্ত একজন পার্সন, হঠাৎ করে তাকে সে চাকরি থেকে বাদ দিয়ে দেবে। মানে কারোর সাথেই তার মানে মনে ওরকম অ্যাটাচমেন্ট কাজ করে না। এবং অনেকেই জানাইছে যারা তার সাথে সরাসরি কথা বলছে, মানে তার সাথে কথা বললে মনে হয় যে সে যেন টেবিলের সাথে তার পরিচয় আছে, আর মানুষকে সে বোঝায় যে আমার সাথে টেবিলের ভালো সম্পর্ক আছে। দ্যাটস ওয়াই আমি এই পর্যন্ত এখানে আসতে পারছি। আর ওনার লাইফটা খুবই প্রাইভেট ছিল, উনি একদমই পছন্দ করতো না কেউ তার প্রাইভেট লাইফে মাথা ঘামায়, যে কারণে ওহাইওতে তার যে মেনশন ছিল তিনি আস্তে আস্তে আশপাশের সব প্রপার্টি তিনি পারচেস করে ফেলেন যেন তার আশপাশে কোনো নেইবারই না থাকে। এর সাথে সাথে ম্যাক্সওয়েল ফ্যামিলির সাথেও জেফ্রি ইপস্টিনের অনেক ভালো সম্পর্ক ছিল, মানে যাদেরকে বলা হয় বলতে পারো বিজনেস টাইফুন। রবার্ট ম্যাক্সওয়েল মানে বিজনেসের একজন বলতে পারো টাইফুন হিসাবে পরিচিত। তার পার্সোনাল ব্যাকগ্রাউন্ডটাও খুবই স্ট্রেঞ্জ বলতে পারো। মানে যখন সে আর্মিতে ঢোকে একটা পর্যায়ে তার ফ্যামিলির সবাই মারা যায়, এই জিনিসটাকে তোয়াক্কা করেও সে আর্মিতে যায়, সে নার্সির মানে ওদের এগেনস্টে যুদ্ধ করে এবং সেখানেও সে অনেকগুলো মেডেল পায় তার এত ভালো পারফরমেন্সের জন্য। এরপর যখন সে মিলিটারি থেকে ব্যাক করে সে তার নামটা চেঞ্জ করে ফেলেই অ্যাকচুয়ালি রবার্ট ম্যাক্সওয়েল রাখে, তার অ্যাকচুয়াল নাম রবার্ট ম্যাক্সওয়েল না। এভাবে আস্তে আস্তে তার বিজনেসে ঢোকা, প্রথম দিকে সে ইউরোপের অনেক মিডিয়া কোম্পানি ওপেন করে, আস্তে আস্তে এমটিভি, ডেইলি মিরর এগুলো সব কিছু সে বাই করে। যতদূর জানা যায় একদম বিগিনিং থেকে মানে 80s থেকেই ইন্টেলিজেন্টদের সাথে তার অনেক ভালো সম্পর্ক ছিল। রবার্ট ম্যাক্সওয়েলের 9টা সন্তান ছিল, আর 9 সন্তানের ভিতরে ডেলিন ম্যাক্সওয়েল হচ্ছে অন্যতম। তার বাবার সাথে ডেলিনের এমন টাইপের সম্পর্ক ছিল, মানে রবার্ট ম্যাক্সওয়েল যখন বড় বড় সব মিটিংয়ে যেত সে সেখানে তার মেয়েকে নিয়ে যেত, আর এমন টাইপের পোশাক পরিয়ে তার মেয়েকে নিয়ে যেত মানুষ মাঝে মাঝে ভাবতো রবার্ট ম্যাক্সওয়েল এই বয়সে এসেও একটা ইয়াং গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে। মানে খুবই ইনঅ্যাপ্রোপ্রিয়েটভাবে তার বাবার সাথে মানে তার রিলেশনশিপটা ছিল। 90s-এর শেষের দিকে এসে যখন রবার্ট ম্যাক্সওয়েল আকস্মিক মৃত্যু হয়, কেউ জানে না সে কি অ্যাক্সিডেন্টলি মারা গেছে অর তাকে হত্যা করা হয়েছে। যতদূর জানা যায় যে তার একটা শিপ ছিল যেটা নিয়ে সে যখনই ফ্রি টাইম থাকতো সে এটা নিয়ে সমুদ্রে ঘুরতে যেতে পছন্দ করতো। তো একদিন এরকম এটা নিয়ে ঘুরতে গেছে, আর রবার্ট ম্যাক্সওয়েল অনেক ড্রিঙ্ক করতে পছন্দ করতো। তো সে ড্রিঙ্ক করে সে নাকি ঘুমিয়ে গেছে রাত্রেবেলা, মিডনাইটের দিকে হঠাৎ করে তার ঘুম ভাঙে এবং তার হিসু লাগে। তো হিসু করার জন্য সে বাথরুমে না যেয়ে সে ওই শিপটার বাইরের সাইডে চলে আসে বারান্দায় এবং সেখানে দাঁড়িয়ে নাকি সে হিসু করার চেষ্টা করে। এরপর মানে সে কখন এখান থেকে হিসু করতে যে ডিগবাজি খেয়ে সমুদ্রের মধ্যে পড়ে গেছে কেউ জানে না। সকালবেলা যখন তার দরজা নক করার পরও তার কর্মচারী মানে তাকে ঘুম থেকে উঠাতে পারতেছিল না, এরপর দরজা ভেঙে তারা বেডরুমের ভিতরে যায়, এরপরে দেখে যে বেডরুমে কেউ নাই। তো এরপর আমার কলমও পড়ে গেছে রবার্ট ম্যাক্সওয়েলের মৃত্যুর কাহিনী শুনে। তো এরপর পুরো শিপের ভিতরে খোঁজাখুঁজি করে যখন রবার্ট ম্যাক্সওয়েলকে পাওয়া যায় না এবং তারা দেখতে পায় যে হিসুর কিছু অংশ বিশেষ বেলকনিতেও লেগেছিল, তো তারা ধারণা করে নেয় হিসু করতে যে রবার্ট ম্যাক্সওয়েল ডিগবাজি খেয়ে পানিতে পড়ে গেছে। বাট যদিও বা অনেকেই বলে যে মেবি রবার্ট ম্যাক্সওয়েলকে হত্যা করা হয়েছে, কেউ তাকে পানিতে মানে ধাক্কা মেরে ফেলে দিছে। কিন্তু কথা হচ্ছে যেহেতু রুমটা ভিতর থেকে লক ছিল, এখন মানে এরকম টাইপের বড় কোম্পানির মালিককে মারার জন্য মানুষ বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে পারে, অ্যাকচুয়ালি কেউ জানে না। তো যখন অ্যাকচুয়ালি রবার্ট ম্যাক্সওয়েল মারা যায় তার যে এত বড় এম্পায়ার এটা কোলাপস করে।
তার বিজনেসের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এ সময় অ্যাকচুয়ালি ডেলিন ম্যাক্সওয়েলের সাথে জেফ্রি ইপস্টিনের সখ্যতা বেড়ে ওঠে। আর আস্তে আস্তেই এখান থেকে বলতে পারো তাদের একটা রিলেশনশিপ ক্রিয়েট হয়। দেখো, জেফ্রি তার ওয়েলথ ম্যানেজমেন্ট বিজনেসের সূত্র ধরে অনেক পাওয়ারফুল মানুষের সাথে লিঙ্ক তৈরি করতে পারে এবং তার সাথে ভালো একটা সম্পর্ক করতে পারে। বাট যখন থেকে জেফ্রির নামের সাথে ডেলিন ম্যাক্সওয়েলের নামটা জুড়ে যায়, তারা যখন অফিসিয়াল রিলেশনশিপে চলে আসে, তারা যেহেতুও বা কখনো বিয়ে করে নাই, কারণ জেফ্রি বিয়েতে বিশ্বাসী না, বাট সে এক গাদা গার্লফ্রেন্ড রাখাতে বিশ্বাসী। আর ডেলিন ম্যাক্সওয়েল ছিল সেই সব গার্লফ্রেন্ডের ম্যাডাম। অ্যাকচুয়ালি তাকে সবাই ম্যাডাম আপা বলে ডাকতো, মানে আপাটা আমি জোড়াইছি, বাট ম্যাডাম বলে ডাকতো ওটাকে, ঠিক আছে। যেহেতু ডেলিন ম্যাক্সওয়েলের বাবা জানা যায় সে ছিল ইসরায়েলের একজন, ওকে। তো সেই সুবাদে তার সাথে প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল, আরবের প্রিন্সের সাথে ভালো সম্পর্ক ছিল, প্রিন্স অ্যান্ড্রুর সাথে তার অনেক ভালো সম্পর্ক ছিল। তো এইসব মানুষকে জেফ্রি আগে চিনলেও ওর গার্লফ্রেন্ডের হাত ধরে এইসব পাওয়ারফুল মানুষদের কাছে মানে আরও ক্লোজ যাওয়ার সে ইজিলি অ্যাক্সেস পায়। তো যেটা হয়, কথায় কথায় কিছুদিন পর দেখা যায় জেফ্রি তার পার্সোনাল বোয়িং প্ল্যান, যেটার নাম ছিল 727, ওকে, এটাতে করে বিল ক্লিন্টনকে নিয়ে ঘুরতে যাচ্ছে, কফি খেতে যাচ্ছে, অন্যান্য বড় এরকম পাওয়ারফুল মানুষদের সাথে সে ঘুরে বেড়াচ্ছে। তো সবার মনে তো কিউরিয়াসিটি জাগে এটা জানার জন্য যে কে এই জেফ্রি, অ্যাকচুয়ালি সে কী করে যে কারণে এত পাওয়ারফুল মানুষের আশপাশে সে ঘোরাফেরা করে। এই সব কিছু মাথায় রেখে 2003 সালে মার্চ মাসের দিকে ভ্যানিটি ফেয়ার নামের ম্যাগাজিনের একজন জার্নালিস্ট, যার নাম হচ্ছে ভিকি ওয়ার্ল্ড, তিনি ডিসাইড করেন যে এখানে তিনি জেফ্রিকে নিয়ে একটা আর্টিকেল লিখবে। আর জেফ্রিকে নিয়ে আর্টিকেল লিখতে যেয়ে তিনি যেটা দেখেন যে জেফ্রির যে বিজনেস আছে, যেটার জন্য অ্যাকচুয়ালি সে এত বড় লোক, এত পপুলার মানুষদের সাথে তার উঠা বসা, তার ওয়েলথ ম্যানেজমেন্ট বিজনেস, এই বিজনেসে লেস উইক্সলার, যার কথা প্রথমে বলেছি, লেসলি উইক্সলার অথবা লেস উইক্সলার, যে কোনো একটা নামে সে পরিচিত, তিনি ছাড়া তার আর কোনো ক্লায়েন্ট নাই। এখন কথা হচ্ছে তাহলে যে সে এত টাকা ইনকাম করে, তাহলে সেটা কীভাবে করতেছে? জেফ্রি যেটা জানায়, তার অন্যান্য ক্লায়েন্টরা অনেক প্রাইভেট লাইফ লিভ করে, তো যে কারণে কোথাও তাদের নাম কোথাও লেখা নাই। জার্নালিস্ট ভিকি ওয়াল যখন জেফ্রি স্টিনের লাইফ নিয়ে আর্টিকেল লিখতেছিল, সেই আর্টিকেল লেখার সুবাদে দুই বোনের সাথে তার পরিচয় হয়। তারা যে ক্লেমটা করে আর্লি 90s জেফ্রি তাদেরকে করছে, ওই মুহূর্তে এক বোনের বয়স 18-র নিচে ছিল, আন্ডার এজ, এবং জেফ্রি সেটা জানতো। এবং জানার পর জেফ্রি সবাইকে বলছিল, তুমি কিন্তু কাউকে জানো না তোমার বয়স 16 বছর, ওকে, সবাইকে বলবে তুমি 18+। তখন এই দুই বোনের ভিতরে ছোট বোন, তার ছদ্মনাম হচ্ছে আরিয়া, সে অ্যাকচুয়ালি আইভি লীগ স্কুলে ঢোকার জন্য অনেক চেষ্টা করতেছিল এবং তার ফিনান্সিয়াল প্রবলেম ছিল, সে অ্যাকচুয়ালি পার্ট টাইম জব খুঁজতেছিল। ওই সময় জেফ্রি তাকে জানায় যে তোমাকে আমি একটা পার্ট টাইম জব দিতে পারি, তুমি চাইলে আমাকে এসে বডি ম্যাসাজ দিতে পারো, এর বিনিময়ে আমি তোমাকে পার আওয়ার $200 থেকে $300 দিব। 90s সময় যে কোনো রেস্টুরেন্টে কাজ করলে মানুষ $6 থেকে $10 পাইতো পার আওয়ার, সেখানে তাকে পার আওয়ারে $200 থেকে $300 দেওয়া হবে। এবং এটাও বলে তোমার বড় বোন যে আর্ট স্কুলে পড়ছে, তার পড়ার জন্য যে টাকার দরকার আমি সেটারও ব্যবস্থা করে দিব, তোমার বড় বোনকেও চাইলে নিয়ে আসতে পারো। তো এটা শুনে অনেক ভালো একটা অপরচুনিটিস মনে হয় এই 16 বছরের মেয়ের। তাকে কোনো দোষ দেওয়া যায় না, কজ তার মাথা নিশ্চয়ইভাবে কাজ করে নাই, বাট এতটুকু সে বুঝতে পারছিল যে যদি কেউ আমাকে ঘন্টায় $200 দিতে রাজি হয়, মেবি এমন কিছু করতে পারে যেটা আমার পছন্দ হবে না। আর একথা চিন্তা করেই আরিয়া ঠিক করে যে যদি আমার পছন্দ না হয় তাহলে আমি চলে আসবো, অ্যাটলিস্ট আমি যেহেতু দেখি উনি আমাকে কী কাজ করতে দেন। তো প্রথমবারের মতো জেফ্রির বিচ রিসর্টে আরিয়া যায় এবং তাকে একটা রুমে বসতে দেয় জেফ্রির অ্যাসিস্ট্যান্ট সারা, এটা তার আরেকটা স্লেভ, অথবা বলতে পারো এটা জেফ্রির আরেকটা গার্লফ্রেন্ড। ও বলে তুমি বসো, একটু পরে বস আসতেছে। আরিয়া দেখে যে রুমটাতে তাকে বসতে হয়েছে, এক পাশে কালারফুল একটা কাউচ আছে এবং অন্য পাশে যে মাসাজ নেওয়ার জন্য যে বেডিংগুলো আছে না, প্রত্যেকটা পার্লারে থাকে, ওরকম একটা জিনিস রেডি করা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি ওনাকে মাসাজ দিব। তো এরকম করে জেফ্রির সাথে তার একটা সখ্যতা গড়ে ওঠে। ভিকি আরিয়াকে জিজ্ঞাসা করে যে জেফ্রির বিচ রিসর্টে আপনি অ্যাকচুয়ালি কতবার গিয়েছেন? ও বলছে অ্যাকচুয়ালি আমি কাউন্ট করি নাই, মেবি 100 টাইম প্লাস। জেফ্রি আমাকে বলছিল আইভি লীগ স্কুলে ভর্তি করাবে, আমার বোনকে টাকা দিবে, ওইটার জন্যই আমি বারবার ঘুরতাম। আর পরবর্তীতে যেটা জানতে পারছি, ও আমার কোনো পেপারসই অ্যাকচুয়ালি আইভি লীগ স্কুলে জমা দেয় নাই। বাট এটার আগ পর্যন্ত ওইটা জানায় জেফ্রি ওকে যথেষ্ট টাকা দিত, হাতে ক্যাশ দিত, কজ ও ট্রানজ্যাকশন কখনো ট্রেস রাখতে পছন্দ করতো না। আরও যেটা জানায়
কয়েকবার, হাতে গোনা কয়েকবার জেফ্রি তাকে ফোর্স করছে মেবি করতে, যখন সে ভয় পালায় চলে আসছে। আদারওয়াইজ বেশিরভাগ টাইম তাকে দিয়ে কিছু উইয়ার্ড কাজ করাতো, খুবই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রিলেটেড। তাকে ধরো জন্মদিনের পোশাক পরায় বসায় রাখতো এবং সে কাজ করতো, মানে তার অলওয়েজ পাশে একটা মেয়ে অনেক পছন্দ। এই জিনিসটা জানার পর ভিকি মনে করে যে ওর যে ফার্ম হাউসটা আছে, বিচ হাউসটা, ওখানের যে কেয়ারটেকার তার সাথে একবার ভিকির কথা বলা উচিত। আর যিনি অ্যাকচুয়ালি এই মানে হাউসটার কেয়ারটেকার, সে হচ্ছে জেফ্রির পুরনো দিনের এক বন্ধু, তাকে এই বাসার দায়িত্ব দিয়ে গেছে। ওকে যখন জিজ্ঞাসা করে, আচ্ছা জেফ্রি যখন এই বাসাতে মানে রেগুলার আসা যাওয়া করতো, এটা যেহেতু তার হলিডে বাসা, তখন কি সবসময় আন্ডার এজের মেয়েরা এখানে আসতো? ও যেটা জানে আন্ডার এজের মেয়েরা আসতো কি না জানি না, বাট অনেক ইয়াং মেয়েরা এখানে আসতো। আমি যতদূর জানি জেফ্রির বডিতে অনেক ব্যথা থাকতো, দিনে 2 থেকে 3 বার অ্যাকচুয়ালি মেয়েদের মাসাজ তার লাগতো। এর থেকে বেশি ইনফরমেশন আমরা দিতে পারবো না। এই জিনিসটা জানার পর অ্যাকচুয়ালি ভিকির আরিয়ার কথায় বিশ্বাস আসে, এবং আরিয়ার সাথে ডিসকাস করতে করতে ও যেটা জানতে পারে যে যখন আরিয়া অ্যাকচুয়ালি ওর বাসায় আসতো, ও আরও অনেক মেয়েকে দেখছে জেফ্রির বাসায় আসা যাওয়া করতে। এবং ও আরেকটা ইনফরমেশন যেটা জানায় যে অ্যাকচুয়ালি সে জেফ্রিকেও জন্মদিনের পোশাক পরা দেখছে, মানে একটা লোক যার বয়স অলরেডি মানে অর্ধেক 50, সে 16 বছর মেয়ের সামনে জন্মদিনের পোশাক পরে ঘোরাঘুরি করতো, কজ সে নাকি খুব কমফোর্টেবল ফিল করে, সে নাকি অনেক রিল্যাক্স ফিল করে। আর এটা দেখার সময় ওই মেয়েটা দেখছে ওনার টুনটুনি ডিফেক্টিভ। ওকে, ওই মেয়েটার মানে বলছে যে ও ওইভাবে বলতে পারতেছে না যে এখানে কী প্রবলেম আছে, বাট এটাও দেখে মনে হয়েছে যে ওর টুনটুনিতে ডিফেক্ট আছে। ওকে, ডিফেক্টিভ টুনটুনি। যাই হোক, আমরা কিন্তু একটা জিনিস পেয়ে গেলাম। অনেক গল্প আমি তোমাদের সাথে শেয়ার করছি যেখানে ডিফেক্টিভ টুনটুনির কারণে অনেকেই সিরিয়াল কিলার হয়ে ওঠে, অথবা কেউ কেউ জেফ্রির মতো সিরিয়াল হয়ে ওঠে। ওকে, পরবর্তীতে জানা যায় আরিয়া যখন কোনো মতেই জেফ্রিকে দিয়ে তার আইভি লীগ স্কুলে ভর্তি হতে পারছিল না, ওই সময় ও ডিসাইড করে আর জেফ্রির কাছে সে যাবে না। একটা পর্যায়ে ও রিয়েলাইজ করতে পারে জেফ্রি অ্যাকচুয়ালি কয়েকবার তার মানহানি করার চেষ্টা করেছে, আর এটা সহ্য করতে না পেরে একটা পর্যায়ে এই মেয়েটা পুলিশ স্টেশনে যে জেফ্রির নামে কমপ্লেন দেয়। এখন কথা হচ্ছে, দুইটা টিনেজার মেয়ে এসে এরকম বিত্তশীল মানুষের নামে যখন কমপ্লেন দিবে, এটা খুবই নর্মাল। পুলিশ অফিসাররা ওই মেয়েদের কথায় মানে অ্যাকচুয়ালি ওইরকমভাবে সিরিয়াসলি নিবে না। হতেও তো পারে যে তুমি এই বিত্তশীল মানুষটাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছো, ওর থেকে টাকা নেওয়ার চেষ্টা করতেছো, এরকম কথা বলে। এরপরও যখন পুলিশ অফিসাররা চিন্তা করে যে না, আমাদের মনে হয় একবার মানে জেফ্রি স্টিনের সাথে কথা বলা উচিত হবে, এটা চিন্তা করার আগেই জেফ্রি তখনকার সময় $90,000 পুলিশ স্টেশনকে ডোনেট করে। একটা হচ্ছে ঘুষ দেওয়া, একটা হচ্ছে ডোনেট করা। তো তখন পুলিশ অফিসাররা অ্যাকচুয়ালি কী আর বলবে, ওনার মতো ভালো মানুষ যে কিনা পুলিশ স্টেশনের উন্নয়নের জন্য $90,000 শুধু দেখা করতে সে দিয়ে যায়, তিনি কি আর বাচ্চাদের করতে পারেন বলো? তো এভাবেই অ্যাকচুয়ালি এই কেসটা ধামাচাপা পড়ে যায়। বাট যেটা হয়, 2005 সালে 14 বছর বয়সের একটা মেয়ের প্যারেন্ট অফিসিয়ালি একটা কমপ্লেন করে জেফ্রি এপস্টিনের বিরুদ্ধে। তিনি যেটা জানায় যে তার মেয়েকে মাসাজ দেওয়ার নাম করে জেফ্রি নিয়ে যায় এবং তাকে পার ঘন্টার জন্য $350 দেয়। এবং এটা দেওয়ার সময় এই মেয়েটাকে জেফ্রি এপস্টিন এটাও বলে দেয় যে তোমার কোনো ফ্রেন্ড যদি থাকে যারা এরকম পার্ট টাইম জব করতে চায়, আমাকে মাসাজ দিতে চায়, তুমি চাইলে তাদেরকে নিয়ে আসতে পারো। আর 14 বছরের মেয়েটার মাথায় আর কী কাজ করবে? ও স্কুলে যেয়ে অন্যান্য মেয়েদেরকে জিজ্ঞাসা করতে থাকে যে তোমরা এরকম কাজ করবা, আমি এরকম পার আওয়ার $350 পাইছি। তো এই জিনিসটা একদম মুখোমুখি হয়ে মানে মুখে মুখে কথাটা একদম মানে ছড়ায় যায়, হ্যাঁ পার আওয়ার $350 পাইছো, কী কাজ করছো তুমি, কী কাজ করছো? তো এরকম করে জিনিসটা অ্যাকচুয়ালি ওই মেয়ের প্যারেন্টসের কাছ পর্যন্ত চলে যায়, এবং সে যখন ধমকিয়ে তার বাচ্চার থেকে সত্যিটা বের করার চেষ্টা করে, এরপর তিনি বুঝতে পারেন এই মধ্যবয়সী পশু, পুরুষ বলা উচিত হবে না, অলরেডি এই ছোট্ট মেয়েটা করেছে।
ফার্স্ট ভিকটিমের তথ্য অনুযায়ী পুলিশ অফিসাররা ডিসাইড করে পাম বিচ রিসর্টের আশপাশে আরও যত জায়গা আছে সেখানেও তারা ইনভেস্টিগেট করবে এবং এই ঘটনাটা মানে কতটা সত্যতা খুঁজে পাওয়া যায় সেটা তারা দেখতে চেয়েছে। কারণ জেফ্রি এপস্টিনের মতো এরকম পাওয়ারফুল মানুষকে শুধুমাত্র একজনের কমপ্লেন দিয়েই তো আর গ্রেপ্তার করা পসিবল না। তো পুলিশ অফিসাররা এই কেসটা নিয়ে ইনভেস্টিগেট করতে চেয়ে যেটা দেখে জেফ্রি এপস্টিনের রিসর্টের আশপাশে আরও যত মানে প্লেস আছে স্কুল সেখান থেকে অলরেডি আরও 36 জনকে পাওয়া গেছে যাদের এক্সপিরিয়েন্সের সাথে এই যে প্রথম ভিকটিমের এক্সপিরিয়েন্স হুবহু মিলে গেছে। তাদেরকেও মাসাজ মানে দেওয়ানোর নাম করে নিয়ে যে উল্টাপাল্টা কাজ করে তাদেরকে হাতে ক্যাশ টাকা দিয়ে ছেড়ে দেওয়া হতো এবং তাদেরকেও যাওয়ার সময় বলা হতো যে তোমার মতো যদি কেউ কাজ করতে চায় তাদেরকে তোমরা চাইলে পাঠাইতে পারো। এভাবেই অ্যাকচুয়ালি সে একের পর এক মেয়েদেরকে খুঁজে পেত, কারণ মেয়েরাই মেয়েদেরকে নিয়ে আসতো। তো যখন পুলিশ অফিসাররা এই কেসটা নিয়ে কাজ করতেছিল ওনারা একটা পর্যায়ে বুঝতে পারে যে জেফ্রির মতো পাওয়ারফুল মানুষকে অ্যাকচুয়ালি তাদের গ্রেপ্তার করা পসিবল হবে না, তাই তারা এই কেসটা রেফার করে দেয় এফবিআইকে। এফবিআই এই কেসটা নিয়ে প্রায় 1 বছর ধরে ইনভেস্টিগেট করতেছিল। এর ভিতরে ফ্লোরিডা পুলিশ 2006 সালে জেফ্রিকে গ্রেপ্তার করে, যদিও বা তাদের কিন্তু জেফ্রিকে গ্রেপ্তার করার কথা না, তাদের গ্রেপ্তার করার কথা ছিল এফবিআইকে দিয়ে। বাট এখানে একটা লুপ হোল নিশ্চয়ই ক্রিয়েট করছে। জেফ্রি যেহেতু পাওয়ারফুল তার লয়ারও কিন্তু আরও পাওয়ারফুল হবে, ও এই কাজটা করে। কারণ মানে এফবিআইয়ের কাছে যদি এই কেসটা যায় এবং এফবিআইরা যদি জেফ্রিকে গ্রেপ্তার করে মানে এই কেসটাকে যত ইনভেস্টিগেট করা হবে, যত কড়াকড়ি করে দেখা হবে, ফ্লোরিডার পুলিশ স্টেশন থেকে আরও ইজিলি কোনো বলতে পারো আইনি লুপহোল দেখিয়ে সে এখান থেকে ইজিলি বের হয়ে আসতে পারে। ঠিক তেমনই হয়েছে যখন তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় ফ্লোরিডা থেকে, সেখানে হিউজ অ্যামাউন্টের একটা বেল পেমেন্ট করে জেফ্রি ওখান থেকে বের হয়ে আসে এবং তার লয়ারকে দিয়ে অ্যাকচুয়ালি ফ্লোরিডা পুলিশের সাথে একটা সে সমঝোতা করার চেষ্টা করে। এটা কী সমঝোতা ছিল সেটা কেউ জানে না, যারা ভিকটিম ফ্যামিলি মেম্বাররা ছিল তারাও জানে না, অনলি জেফ্রি লয়ার জানে এবং ফ্লোরিডা পুলিশরা জানে। তো এই যে একটা সমঝোতা করা হলো, এখানে যেটা বলা হয়েছে জেফ্রির সাথে আরও 4 জন অ্যাসোসিয়েট ছিল যারা অ্যাকচুয়ালি এই মেয়েদেরকে করেছে। হতে পারে তারা অনেক প্রভাবশালী মানুষ, মেবি অনেক বড় বিজনেসম্যান, অথবা হতে পারে অনেক পাওয়ারফুল কোনো পলিটিশিয়ান। তো জেফ্রির প্রথম যে শর্তটা ছিল ওদের নামগুলো এখান থেকে সরিয়ে ফেলতে হবে আর অনলি জেফ্রির নাম দেওয়া হবে। বিনিময়ে জেফ্রিকে যেন একটা খুবই শর্ট টাইমের জেল টাইম দেওয়া হয়, মানে ওকে গিল্টি বলেন, দরকার হলে ওকে অ্যাজ এ অফেন্ডার হিসাবে রেজিস্টার করেন, কিন্তু ওকে একটা শর্ট পিরিয়ড টাইমের জেল টাইম দিতে হবে। তো এই মানে পারপাসে জেফ্রিকে গ্রেপ্তার করা হয়, জেফ্রিকে গিল্টি হিসাবে প্রমাণিত করা হয় এবং তাকে মানে যখন তার যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার কথা এতগুলো মেয়েকে মলেস্ট করার জন্য, সেটা না হয়ে তাকে অনলি 18 মাসের একটা জেল টাইম দেওয়া হয়। এবং যখন এই জেল টাইমটা দেওয়া হয়েছে, জেফ্রির লয়ার এমন পরিমাণে পাওয়ারফুল এবং চালাক, এটাকে আরও কমিয়ে সে 13 মাসে নিয়ে আসে এবং 13 মাসের ভিতরে সপ্তাহে 6 দিন 12 ঘন্টার জন্য সে ওয়ার্ক টাইম পাবে পারমিট, মানে সে জেলে থাকবে না শুধু রাত্রিবেলা 12 ঘন্টা, এরপর সকালবেলা সে বাইরে চলে যাবে কাজ করার জন্য এবং এই টাইমটাতে সে যেখানে সেখানে যেতে পারে, পুলিশ তার কিছুই করতে পারবে না, দিন শেষে মানে হাজিরা দিয়ে গেলেই চলবে। এবং সে যে জেলখানাতে থাকতো সেটা নর্মাল জেলখানা ছিল না, সুপারস্টার 5 স্টার হোটেলের মতো একটা রুম এবং এটার সাথে তার অফিস ওয়ার্ক করার জন্য একটা বসার জায়গা ছিল এবং তার জেলে যে রুমটাতে সে থাকতো সেটাকে কখনোই লক করা হতো না। ইভেন যখন সে জেলে থাকতো তার সাথে আরও 2টা বডিগার্ড থাকতো, পুলিশ না, তার পার্সোনাল বডিগার্ড, তাকে টেক কেয়ার করার জন্য। এটা জেল নাকি মামার বাড়ি আমি জানি না। সো এরকম করে জেফ্রিকে কয়েক মাস জেলে থাকা লাগে, এরপর সে রিলিজ হয়ে যায়। শুধু একটাই যেটা হয় যে সে অফিসিয়ালি অফেন্ডার হিসাবে রেজিস্টার হয়, যেটাতে জেফ্রির কিছু আসেই যায় না। জেল থেকে বের হওয়ার পর 1 বছর তাকে সুপারভিশনে রাখা হবে, মানে পুলিশ অফিসাররা তাকে চোখে চোখে রাখবে, সে যদি আবার এরকম টাইপের কিছু করে তাহলে তাকে জেলে নিয়ে আসা হবে। জাস্ট মানে অফিসিয়াল পারপাস, এগুলো তুমি সাইন করতেছো, ওকে, এগুলো কিছুই হবে না তার সাথে। যেটা হয় এই জেল থেকে বের হওয়ার 2 দিনের ভিতরেই জেফ্রি বিশাল বড় একটা পার্টি দেয়
আর সেখানে ট্রাম্প পর্যন্ত উপস্থিত ছিল। তার মানে অলরেডি সবাই জানে সে অফিসিয়ালি রেজিস্টার প্রাপ্ত একজন সেক্স অফেন্ডার। কিন্তু তাতে কারো কিছুই আসে যায় না, কারণ যারা তার সাথে মিশে তারাও সেম টাইপের পিপল। এখন অনেকের মনে একটা কোশ্চেন আসতে পারে, জেফরি যখন অফিসিয়ালি রেজিস্টার প্রাপ্ত সেক্স অফেন্ডার এবং 1 বছর জেলে খেটে আসছে, তার গার্লফ্রেন্ডের সাথে তার রিলেশনশিপটা কেমন থাকে এবং সে এই জিনিসটা কীভাবে দেখেছে। তোমাদেরকে জানাইতে চাই, ডেলিন ম্যাক্সওয়েল হচ্ছে ফিমেল ভার্সন অফ জেফরি এপস্টিন। জেফরি যা করে ও তাই করে। ডেলিন ম্যাক্সওয়েলের নিউ ইয়র্ক সিটির বাসাতে, মানে বাসা টেক কেয়ার করার জন্য, বাসায় কোন মেহমান আসতেছে চাইতেছে সেগুলো রেজিস্ট্রেশনের জন্য সেও মানুষ রাখতো একটা। এই সব কিছুর জন্য আন্ডার এজ মেয়েদেরকে সে পার্ট টাইম জব দিত। মানে কোনো বয়সপ্রাপ্ত মানুষ তার বাসায় কাজ করতো না। এবং তার একটা ফেক মডেল এজেন্সি ছিল। কচি কচি মেয়েদেরকে মডেল বানানোর প্রলোভন দেখিয়ে তার বাসায় নিয়ে আসতো এবং তার হাজব্যান্ড এবং সে এই মেয়েগুলোকে উপভোগ করতো। এবং যে মেয়েটার কথা বললাম সে নামটা অ্যাকচুয়ালি জানায় নাই কোথাও, যে কিনা হচ্ছে ডেলিন ম্যাক্সওয়েলের বাসার একজন রেজিস্টার ছিল। মানে কে আসবে যাবে সে শুধু সাইন নিবে, ওকে। সে বাইরের গেটে বসতো এবং মাঝে মাঝে রাত হয়ে গেলে মেয়েটাকে বাসায় থাকতে বলতো। একদিন ডেলিন ম্যাক্সওয়েল এসে বলছে, তোমাকে একটু উপরে আসতে হবে, স্যারের শরীরটা খারাপ। ওই মেয়েটা বলতে চাচ্ছে, স্যারের শরীর খারাপ আমি কী করবো, বাট যেহেতু ম্যাডাম যাইতে বলছে তার তো যাইতেই হবে। তোমাদেরকে আগেই বলছি ডেলিন ম্যাক্সওয়েলকে সবাই ম্যাডাম বলে ডাকে। তো মেয়েটা বেডরুমে যেয়ে দেখে জেফরি এপস্টিন অনেক অসুস্থ হয়ে বিছানায় চাদর দিয়ে শুয়ে আছে। এরপর বলতেছে, তুমি হাতে একটু তেল নিয়ে ওর পায়ে মালিশ করো, ওর পাটা গরম হওয়া খুব দরকার, ওর শরীরটা খুব খারাপ লাগতেছে, তুমি বিছানায় উঠে বসো। তো যেহেতু তাকে তারা এত টাকা দিয়ে রাখছে, আজকে যখন স্যারের অসুস্থ, ওকে তো এই কাজটা করতেই হবে। তার ইচ্ছা না থাকা সত্ত্বেও সেই কাজটা করা স্টার্ট করে। এরপর ডেলিন ম্যাক্সওয়েল ওকে বলে যে এপাশে বসো না, তুমি বিছানার মাঝখানে বসো, আমাদের দুজনের মাঝখানে, এখানে বসে পাটা ঘষো, তাহলে ওর জন্য একটু কমফোর্ট হবে। বুঝতে আচ্ছা ঠিক আছে, যেহেতু স্যারের পাশে ম্যাডামও আছে, ওর তো এই কাজটা করতে সমস্যা নেই। ও যখন বিছানায় বসে ইপস্টিনের পা ঘষা মাজা করতেছিল, এক মুহূর্তে ওকে ইপস্টিন আর ডেলিন ম্যাক্সওয়েল মিলে অ্যাটাক করে এবং তাকে মলেস্ট করে। মেয়েটা এতটা ভয় পায়, চিৎকার মেরে রুম থেকে বের হয়ে সে তার রুমে যে ফার্নিচার দিয়ে দরজাটা লক করে রাখে। আরও চিন্তা করতে থাকে কখন সকাল হবে আর কখন স্যার ম্যাডাম বাসা থেকে চলে যাবে, এরপর আমি বাসা থেকে পালাবো। বাট সকাল হওয়ার পর ও যেটা রিয়েলাইজ করতে পারে, ওনারা এমন একটা ভাব করছে কালকে রাতে কিছুই হয় নাই, ওকে আবার নর্মালি কাজে যাওয়ার জন্য বলা হয়েছে এবং ওনারা ওনাদের মতো লাইফ লিড করতেছে। বাট মেয়েটা লাইফে যেই ট্রমাটা পাইছে ওইটা ও কোনো দিন ভুলতে পারে নাই। ও জাস্ট চিন্তা করতেছিল যে এরকম বড় বড় প্রভাবশালী মানুষগুলা সামনে একরকম দেখতে আর ভিতরে তারা টোটালি ডিফারেন্ট। আর এই কাজগুলো বেশি দিন জেফরি অ্যাকচুয়ালি তার গার্লফ্রেন্ডের সাথে তার নিউ ইয়র্ক সিটির বাসায় করে নাই, বিকজ তাদের কাছে মনে হচ্ছিল মেবি কেউ যদি দেখে ফেলে, জেনে ফেলে, যেহেতু অলরেডি জেফরি জেলে গেছে, 1 বছর থাকছে, তাই তারা ডিসাইড করে তারা একটা আইল্যান্ড পারচেস করবে, পরবর্তীতে যেটার নাম হয় জেফরি আইল্যান্ড, যেখানে শুধুমাত্র আনন্দ করার জন্য তারা যাবে, ফুর্তি করবে, থাকবে, আবার চলে আসবে। তো এটা তখনকার সময়ের $15 মিলিয়ন দিয়ে জেফরি এটা পারচেস করে এবং 1 বছর ধরে এই জায়গাটাকে তারা ডেকোরেটেড করে। এখানে যতগুলো তোমরা পাম ট্রি দেখতে পারবা, একটা ট্রিও কিন্তু এই আইল্যান্ডে ছিল না। এই ট্রিগুলো এক একটা $5,000 দিয়ে পারচেস করে পুরো এই আইল্যান্ডটাকে সাজায়। 40 রুমের উপরে একটা বিশাল বড় বাংলো তারা তৈরি করে এবং জেফরির এই বাসার ভিতরে একটা বেডরুমে আমি একটা ভিডিওতে দেখছি, এরকম করে 4 কোণা 24x24 একটা দরজা আছে, এটা খুললে ডিরেক্ট সমুদ্র। এখানে ওনারা যেটা জানায় যে মাঝে মাঝে জেফরির যদি কোনো আবর্জনা থাকে সেটা ও ডিরেক্টলি এখানে ফেলে দেয়, যেন এটা কোনো ওয়েস্ট না হয় এবং এটা পশু পাখি খেয়ে ফেলে। এখন তার আবর্জনা অ্যাকচুয়ালি কী নাকি কাউকে গুম করে দিয়ে এখান থেকে ফেলে দেওয়া, এটা কেউ জানে না। তো জেফরির এই আইল্যান্ডে টোটাল খরচ করে প্রায় $69 মিলিয়ন এবং এই আইল্যান্ডে জেফরির থাকার জন্য নিজের একটা বাংলো রয়েছে
এবং গেস্টদেরকে রাখার জন্য 2-3টি কটেজ রয়েছে এবং যারা অ্যাকচুয়ালি এই জায়গাটাকে দেখাশোনা করে রাখবে তাদের জন্য এখানে একটা কটেজ রয়েছে। আর এগুলোর বাইরে খুবই সাসপিশিয়াস একটা রুম ছিল যেটাকে বলা হতো ইপস্টিন টেম্পল। আমি পাশ দিয়ে পিকচার দিয়ে দিব। সাদা এবং ব্লু কালারের ডোরা কাটা একটা চারকোনা রুম এবং এটার উপরে মন্দিরের মতো বলতে পারো একটা ডুম টাইপের কিছু একটা আছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটা কনস্পিরেসি থিওরি আছে, তোমরা যদি এলিনের শো দেখে থাকো, ওর যে স্টেজটা রয়েছে সেটার সাথে ইপস্টিনের এই মন্দিরটার অনেক মিল আছে। অনেকে বলে ওইটাকেই রিপ্রেজেন্ট করে সে তার স্টেজটাকে সাজাইছে। যাই হোক, মানুষকে জিজ্ঞাসা করা হলে অনেকে বলে জেফ্রি এখানে অ্যাকচুয়ালি জিম করে আর কিচ্ছু করে না। অনেকে বলে জেফ্রি এখানে বসে গান শোনে, সময় কাটায়। এটার বাইরে কয়েকটা মূর্তি, ছোট ছোট মূর্তি ইগল টাইপের ছিল এবং এই মন্দির থেকে বের হয়ে যে সামনে একটা জায়গা আছে বিশাল বড় একটা সূর্যের ছবি। জেফ্রি ইপস্টিনের এই আইল্যান্ডের পাশে আরও একটি ছোট আইল্যান্ড ছিল যেখানে কিছু মানুষ বসবাস করত। কয়েক বছরের ভিতরে জেফ্রি ইপস্টিন $22 মিলিয়ন দিয়ে সেই আইল্যান্ডটাও পারচেস করে ফেলে। তার ভাষ্যমতে সে অ্যাকচুয়ালি প্রাইভেট লাইফ লিড করতে পছন্দ করে, সে চায় না সে এখানে কি করতেছে না করতেছে এটা আশপাশের জনগণ জানতে পারুক। আর শুধু এটাই না, এই আইল্যান্ডটাকে মানুষের হাত থেকে প্রোটেক্ট করার জন্য অর হু নোজ এই আইল্যান্ডে যদি কেউ ওকে আটকে রাখা হয় সে যেন পালিয়ে না যেতে পারে কোনো মতেই, সেটার জন্যই হোক জেফ্রি যেটা করে প্রচুর পরিমাণে সিরাচেন পারচেস করে। সিরাচেন হচ্ছে এক ধরনের সামুদ্রিক প্রাণী যার গায়ে প্রচুর সজারুর মতো কাটা আছে। এটাকে কেটে এখান থেকে যে মাংসটা বের হয় এটাকে উনি বলা হয় অনেকে সুশির সাথে এটা খেয়ে থাকে। তো যাই হোক, এটা দিয়ে তার আইল্যান্ডের কিনা একদম বলতে পারো কভার করে রাখে সে, যেন কেউ এটা পার করে তার আইল্যান্ডে আসতে না পারে এবং আইল্যান্ডের ভিতর থেকে কেউ যেন পালাতে না পারে। কজ এগুলো খুবই শার্প, পায়ে লাগলে পা একদম ছিদ্র হয়ে যাবে, পায়ে ইনফেকশন হয়ে যেতে পারে। তার মানে বুঝতেই পারতেছো সে তার আইল্যান্ডটাকে কি ওয়েল প্রোটেক্ট করে রাখছে। আর জেফ্রি কেনই বা তার এই আইল্যান্ডটাকে এত ওয়েল প্রোটেক্ট করে রাখবে না? কারণ এখানে শুধুমাত্র সময় কাটানোর জন্য যারা এসে থাকে তারা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে নামি দামি মানুষ। এখানে রেগুলার জেফ্রির মেহমান যারা ছিল তাদের মধ্যে কিছু নাম উল্লেখযোগ্য, যেমন ধরো বিল ক্লিন্টন, স্টিফেন হকিংস, ডোনাল্ড ট্রাম্প, প্রিন্স অ্যান্ড্রু, আরবের প্রিন্স, নায়ামি ক্যাম্পেলের মতো বড় মডেল। আর নায়ামি ক্যাম্পেলের ব্যাপারে একটা স্পেকুলেশন আছে, অনেকেই বলে সেই ইয়ার্ড গার্লদের হোতা, ম্যাডাম, সে মেয়ে জোগাড় করে দেয় অ্যাকচুয়ালি। ছোটো ছোটো মডেলরা ওর আন্ডারেই থাকে এবং যখন কোনো এরকম বিগার পার্সনদের কোনো মডেল চোখে পড়ে এবং তাদের সাথে সময় কাটাতে চায়, নায়ামি ক্যাম্পেল তাদেরকে এনে দেয়। ইয়ার্ড গার্ল মানে কি তোমরা যদি না জানো, তোমাদেরকে বলতে চাই বিলিনিয়াররা ইয়ার্টে করে ঘুরতে অনেক পছন্দ করে, পার্টি করতে পছন্দ করে, এটা আমরা অনেক মুভিতে দেখছি। এলিজেটলি এই ইয়ার্ড গার্লদের ভিতরে যাদের নাম উঠে আসছে সেটা হচ্ছে জিজি হাদিদ, বেলা হাদিদ, কেন্ডেল জেনার, কাইলি জেনার। অনেকেই বলে যে এইসব মানুষদের সাথে তাদের মানে ভালো সম্পর্ক থাকার কারণে তারা এত উপরে উঠতে পারছে, এত কম বয়সে তারা এত টাকা ইনকাম করতে পারছে। এখন এটার সত্যতা কত আমরা জানি না, বাট যদিও বা স্টিল ফাইলে বেলা হাদিদ, জিজি হাদিদের নাম কয়েকবার আসছে। ওকে, আর তাছাড়াও আরও কয়েকজনের নাম এখানে আসছে যাদের ব্যাপারে এখনও এরকম 100% প্রমাণ পাওয়া যায় না। যেমন ধরো ইলন মাস্ক, জেফ বেজেল মানে অ্যামাজনের যে মালিক, গুগলের যে মালিক, টুইটারের যে মালিক, অনেকের নাম এখানে কিন্তু উঠে আসছে। এখন তোমাদের মনে একটা কোশ্চেন অবশ্যই আসতে পারে, যেটা আমার মনেও আসছে, যতগুলো মানুষের নাম আমি বলছি কারোই কিন্তু কর্মক্ষেত্র সেম না। কেউ সায়েন্টিস্ট, কেউ বিলিনিয়ার, কেউ বিজনেসম্যান, কেউ পলিটিশিয়ান। তো ওদের ভিতরে কমন কী আছে? কেন ওরা একটা জায়গায় সবাই মিলে একসাথে দেখা করতো, মিটিং করতো, পার্টি করতো? জেফ্রি যেটা জানায় সে সায়েন্স নিয়ে অ্যাকচুয়ালি রিসার্চ করতে অনেক পছন্দ করে। আর এরকম বড় বড় বিলিনিয়াররাও তারাও অনেক পছন্দ করে। তাদের একটা প্রোগ্রাম টাইপের ছিল যেটার নাম মাইন্ড শিফট, যেখানে তারা গ্র্যাভিটি নিয়ে ডিবেটিং করে যে অ্যাকচুয়ালি গ্র্যাভিটি আছে কি নাই। জেফ্রি ইপস্টিনের আর্লি লাইফ নিয়ে কথা বলার সময় তোমাদের সাথে শেয়ার করছি যে সায়েন্সের প্রতি তার কত আকর্ষণ ছিল। এবং একটা জিনিস জানা যায় যে অনেক বড় বড় ডাক্তারদের সাথেও ইপস্টিনের ভালো সম্পর্ক ছিল।
অনেক সায়েন্টিস্টের সাথে ওর অনেক ভালো সম্পর্ক ছিল, যাদেরকে সে দাওয়াত দিয়ে তার আইল্যান্ডে নিয়ে আসতো শুধুমাত্র জেনেটিক আরও কত ইমপ্রুভ করা যায়, একটা মানুষের ডিএনএ কত ভালো মতো করে ইমপ্রুভ করা যায় এগুলো নিয়ে রিসার্চ করার জন্য। যতদূর জানা গেছে জেফ্রির একটা বলতে পারো অবসেশন ছিল বেটার হিউম্যান তৈরি করার, মানুষ যতটা পারফেক্ট তার থেকেও পারফেক্ট তৈরি করার। অনেকে যেটা বলে যে কারণে হয়তো বা 23andMe মালিকের সাথে ইপস্টিনের অনেক ভালো সম্পর্ক ছিল, কজ তার থ্রুতে সে অনেক মানুষের ডিএনএ নিজের কাছে রাখতে পারতো। আর অনেকের কাছে জানা যায় যে ইপস্টিনের একটা অদ্ভুত ইচ্ছা ছিল, সে চায় সবার ভিতরে মানে ওয়ার্ল্ডে আমরা যারা আছি সবার ভিতরে তার ডিএনএটা যেন চলে যায়। অনেকেই বলে কোভিড ভ্যাকসিনের ভিতরে নাকি ইপস্টিনের ডিএনএ আছে, যেটা থ্রুতে আমাদের সবার বডিতে ইপস্টিনের ডিএনএ গেছে। এটা কতটা সত্যি আমি জানি না, বাট মানুষ বলে। তো জেফ্রি ইপস্টিনের আইল্যান্ডে যত মানুষ বেড়াতে আসছে তার ভিতরে জেফ্রি ইপস্টিন যাকে সবচেয়ে বেশি পছন্দ করতো সেটা হচ্ছে স্টিফেন হকিংস, কারণ অ্যাজ এ সায়েন্টিস্ট হিসাবে বিজ্ঞানে তার অনেক অবদান রয়েছে। যন্ত্র একজন লেজেন্ড ছিল এবং তার যে থিওরি ছিল জেফ্রি এগুলো পড়ে আমেজড হইতো যে একটা সময় আসবে পৃথিবী থমকে দাঁড়াবে, এমনও হতে পারে যে সময় উল্টো দিকে যাচ্ছে। স্টিফেন হকিংসের এইসব থিওরি শুনে মানে জেফ্রি ইপস্টিনের মাথাটা একদম নষ্ট হয়ে গেছে যে ও মাই গড এগুলো পসিবল। জেফ্রি ইপস্টিন স্টিফেন হকিংসকে এতটাই পছন্দ করে যে তার জন্য কাস্টমাইজ একটা সাবমেরিন তৈরি করে যেটাতে সে তার হুইল চেয়ার নিয়ে যেতে পারবে। তোমরা যদি সাবমেরিন দেখে থাকো তাহলে জানবা যেটা খুবই ছোট একটা কনজেস্টেড গেট থাকে যেটা দিয়ে এটার ভিতরে ঢুকতে হয়, কজ পানির প্রেশারের কারণে বড় গেট দেওয়া পসিবল হয় না। স্টিফেন হকিংসকে নিয়ে এখানে যাবে বলে $15 মিলিয়ন খরচ করে একটা কাস্টমাইজ সাবমেরিন তৈরি করে। তার মানে বুঝতেই পারতেছো সে স্টিফেন হকিংসকে কত পছন্দ করে। এবং স্টিফেন হকিংস যেটা বলে এটা ওর লাইফের বেস্ট গিফট ছিল, কারণ সে কখনো আশা করতে পারে নাই যে তার মতো একজন মানুষ যে নিজে চলতে পারে না, মানে একটা হুইল চেয়ারের ভরসায় তাকে চলতে হয়, সে কথাও বলতে পারে না, সে কখনো পানির নিচের সৌন্দর্য নিজের চোখে নিজের যে উপভোগ করতে পারবে। আমি তোমাদের সাথে 12 পাতাটা শেয়ার করার আগে স্নিগ্ধর সাথে আমি অ্যাকচুয়ালি গল্প শেয়ার করতেছিলাম। দেখো স্টিফেন হকিংসকে জেফ্রি ইপস্টিন কতটা পছন্দ করে যে ওর জন্য কাস্টমাইজ একটা সাবমেরিনও বানাইছে যেন তার বন্ধু হুইল চেয়ারে করে তার সাথে যাইতে পারে। স্নিগ্ধ আমার বুঝতে এই না বলে বন্ধু, যে বন্ধু ন্যাংরা হলেও তারে নিয়ে পানির নিচে যেতে হবে। স্নিগ্ধ এরকম বন্ধু কই পাবো আমি যে আমাকে এত ভালোবাসবে। জিনিসটা শুনতে অনেক বাজে লাগলেও বাট এক্স্যাক্টলি বন্ধু হলে এরকম হওয়া উচিত যে বন্ধু তুই হাঁটতে পারিস না, তোর জন্য আমি নিজে সাবমেরিন বানাবো শুধু তুই আর আমি ঘোরার জন্য। আমি এরকম বড়লোক হইতে চাই সাজেদের সাথে এরকম উল্টাপাল্টা ঘোরাঘুরি করার জন্য। জেফ্রি ওর আইল্যান্ডটাকে এতটাই আইসোলেটেডভাবে তৈরি করেছে এবং এটাকে এতটাই প্রাইভেট বানাইছে যে তুমি চাইলে একটা প্রাইভেট প্লেন নিয়ে এখানে ল্যান্ড করতে পারবা না। জেফ্রি তার যেসব মানুষদেরকে নিয়ে এই আইল্যান্ডে ফুর্তি করতে আসতো তাদের সবাইকে অ্যাকচুয়ালি মেন আইল্যান্ড যেটার নাম হচ্ছে সেন্ট থমাস, সেখানে তাদের ল্যান্ড করা লাগতো। এরপর সবাই হেলিকপ্টারে করে এই আইল্যান্ডে আসতো। ডিরেক্টলি কেউ এই আইল্যান্ডে আসতে পারে না যতক্ষণ না তোমার কাছে হেলিকপ্টার আসে। এবং জেফ্রি যে প্রাইভেট প্লেনটা ইউজ করতো এই আইল্যান্ডে আসার জন্য, এই এরিয়ার প্রতিবেশীরা যেটা জানায় সে প্লেনটার নাম মানুষের মুখে মুখে হচ্ছে ললিতা এক্সপ্রেস, যেটাতে করে সে প্রচুর পরিমাণে ছোট ছোট মেয়েদেরকে তার সাথে করে নিয়ে আসতো। অনেকেই বলে যে জেফ্রি যতবার এখানে আসছে তার সারাউন্ডিংয়ে প্রচুর মেয়ে থাকতো। এই মেয়েদের পোশাক আশাক দেখে মনে হতো ওরা ভার্সিটিতে পড়ে। ওই ভার্সিটির জ্যাকেট যে থাকে না, ফুটবল খেলে টেলে এরকম টাইপের অনেক জ্যাকেট অথবা জার্সি এগুলো পরে থাকতো। বাট ওদের চেহারা দেখলে বোঝা যেত যে ওরা সবাই আন্ডার এজ। ওদেরকে সাজায় রাখছে বড় মেয়েদের মতো, বাট কেউ বড় মেয়ে না। এবং অনেকেই বলে যে এই যে জেফ্রির আইল্যান্ড এটা হচ্ছে একটা ট্রাফিকিংয়ের হাব, যেখানে প্রভাবশালী মানুষদের কাছে বাচ্চাদেরকে পরিবেশন করানো হতো এন্টারটেনমেন্ট করার জন্য। আবার অনেকেই যেটা বলে যত পরিমাণে মেয়েকে এই আইল্যান্ডে তারা আসতে দেখছে তত পরিমাণে মেয়ে এখান থেকে তারা যেতে দেখে নাই। অনেক মেয়ে চিরতরে এই আইল্যান্ড থেকে গায়েব হয়ে গেছে। আর সেখান থেকেই অনেকেই যেটা মনে করে জেফ্রি কিছু মেয়েদেরকে মনে হয় নিয়ে আসে শুধুমাত্র স্যাক্রিফাইস করার জন্য। রিজন সবাই বলে জেফ্রি বাল নামের একটা শয়তানের পূজা করে। আর এটা যে শুধুমাত্র সবার মানে একটা স্পেকুলেশন
কনস্পিরেসি সেটা কিন্তু না। ইপস্টিন ফাইলেও অনেকবার বাল নামের এই শয়তানের কথা উল্লেখ, এদেরকেই এখানে নিয়ে আসতো তা না, যেহেতু তার অনেক দেশের মানুষের সাথে অনেক লিঙ্ক আছে। ধরো লন্ডন থেকে অথবা ইউরোপ থেকেও অনেক মেয়ে তার এই আইল্যান্ডে এসে উপস্থিত হতো। অনেকে বলে যেসব বাচ্চা হারাই গেছে ইউএসএতে, দিন শেষে অনেকেই মানে এন্ড আপ হয়েছে এই আইল্যান্ডে এসে, এরপর তারা আর কখনো ফেরত যায়নি। আর যেসব মেয়েরা লাকিলি এখান থেকে বেঁচে ফিরতে পারছে, অনেক ভিক্টিমরা যেটা বলে তাদেরকে অ্যাকচুয়ালি শুধুমাত্র জেফরির জন্য সার্ভ করা হতো না, অন্যান্য যেসব ওয়েলদি ম্যানগুলো এখানে বেড়াইতে আসতো, ফান করতে আসতো, তাদেরকেও এই মেয়েগুলোকে সার্ভ করা হতো। তারা যেটা জানায় এখানে 16 বছর থেকে 10 মাঝে মাঝে 8 বছরের বাচ্চারাও মাই গড এখানে উপস্থিত ছিল। অনেকের মুখে শোনা যায় যেসব বাচ্চারা ইউএসএ থেকে হারিয়ে গেছে তারা শেষমেশ জেফরির আইল্যান্ডে এসে এন্ড আপ হতো। এইসব বড় গ্যাংদের সাথে জেফরির ভালো সম্পর্ক ছিল। তাছাড়াও বিভিন্ন দেশ থেকে, ধরো লন্ডন, ইউরোপ, বিভিন্ন কান্ট্রি থেকেও অনেক মেয়েদেরকে নিয়ে আসা হতো, শুধুমাত্র কাজের লোভ দেখিয়ে, ভালো একটা লাইফ দেওয়ার লোভ দেখিয়ে। আর তোমাদের কি মনে হয় এপস্টিন শুধুমাত্র এই প্রভাবশালী মানুষদের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য এবং তাদেরকে ফুর্তি করার জন্য এই আইল্যান্ডটা তৈরি করছে? সবাই তো জেফরিকে বন্ধু ভেবে এই আইল্যান্ডে ফুর্তি করতে চলে আসছে, বাট ওরা যেটা জানতো না প্রত্যেকটা রুমে জেফরি সিসিটিভি ক্যামেরা সেট করে রাখছিল এবং তারা যেসব কুকীর্তি এই আইল্যান্ডে এসে করতো জেফরি এগুলো সব কিছু ভিডিও করে রাখছিল, যে কারণে ইপস্টিন ফাইলে অলরেডি 2000 ভিডিও পাওয়া গেছে। আর এই ভিডিওগুলো দিয়ে ফিউচারে জেফরি তাদেরকে ব্ল্যাকমেল করতো। আর এইভাবে করে জেফরি কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার ইনকাম করছে। আর শুধু টাকাই না, যদি কাউকে দিয়ে কিছু করানো লাগতো তখনও সেই জিনিসগুলো দেখিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করতো। মানে কিছু ছবি আছে বিল ক্লিন্টনের, দেখা গেছে যে সে একটা ব্লু ড্রেস পরে করে বসে আছে, এটা জেফরির ঘরে অনেক বড় করে টাঙ্গানো আছে। মানে আমি দেখে এটা হজম করতে পারি নাই। মানে অলরেডি তো ইপস্টিন ফাইল রিলিজ হয়ে গেছে, আমরা সবাই জানি। বড় বড় অনেক মানুষদেরকে কিন্তু রাইট নাও জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে আসা হইতেছে। কিছুদিন আগে বিল ক্লিন্টনকে ডাকা হয়েছে এবং তার সামনে এই ছবিগুলো রাখা হয়েছে এবং ওকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি এই ছবিগুলো দেখুন এবং চেষ্টা করুন রেকগনাইজ করতে যে এগুলো আপনার সাথে ঘটেছিল কি না। আমি জানি না তোমরা এই ফুটেজটা কে দেখছো। বিল ক্লিন্টন যখন এই সংবেদনশীল ছবিগুলো আন্ডার এজ বাচ্চার সাথে তার ও দেখতেছিল, ও দেখতে দেখতে মানে এভাবে হাসতেছে। হয় না যে যদি আমরা ছোটোবেলার ছবি দেখি আমরা স্মৃতিচারণ করতে থাকি, কী ছিল সেই দিনগুলো, লিটারেলি ওইভাবে ও হাসা শুরু করছে। একটা পর্যায়ে বিল ক্লিন্টনের লয়ার বলছে প্লিজ প্লিজ আপনি এখানে হাসবেন না, এই জিনিসটা খুবই ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাচ্ছে। বাট বিল ক্লিন্টন মানতেছে না, মানে ওর হাসি আটকায় রাখতে পারতেছে না। মানে এগুলো দেখেও মনে হচ্ছে রিলিভ করতে পারতেছে ওই টাইমগুলো যে এনজয় করছে বুড়া বেটা, সেগুলো নিয়েও চিন্তা করতেছে। একটা পর্যায়ে ওর লয়ার জাস্ট হাত থেকে কাগজগুলো সরাই নিচ্ছে, মানে না হলে ওকে অ্যাকচুয়ালি মানে সাপোর্ট করাটাও লয়ারের জন্য অনেক টাফ হয়ে যাচ্ছে। শুধু তাই না, যখন জেফরি এপস্টিনকে গ্রেপ্তার করা হয় এবং তাকে জিজ্ঞাসা করা হয় যে অ্যাকচুয়ালি কি আপনার কাছে এমন কিছু আছে যেগুলো দিয়ে আপনি চাইলে ফর্মার প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে ব্ল্যাকমেল করতে পারেন, ও বলছে হ্যাঁ, শুধু বিল ক্লিন্টন না, সবার এগেনস্টে কিছু না কিছু আমার কাছে আছে যেগুলো দিয়ে আমি তাদেরকে নিয়ে হাসাহাসি পর্যন্ত করতে পারি। এইসব ছবির পাশাপাশি জেফরি এপস্টিনের ওই আইল্যান্ডে যে বাংলোটা ছিল সেখানে একটা রুম ছিল, সে সেখানে অনেক মেয়েদের ছবি দিয়ে সেই রুমটাকে সাজাইছে। আর এই মেয়েগুলো সেই মেয়ে না যারা অ্যাকচুয়ালি জেফরি এপস্টিনের ভিকটিম, তাদের অনেক সংবেদনশীল ছবি, জন্মদিনের পোশাক পরা ছবি, ওগুলোকে ক্যাপচার করে সে রুমটাকে সাজায় রাখছে। মানে সে যেন তাকায় দেখতে পারে যে ও হ্যাঁ, ও এখন পপুলার হয়ে গেছে, বড় মডেল হয়ে গেছে, এই যে ও আসছিল, ওর সাথে আমি টাইম এনজয় করছি। মানে এভাবে করে সে তার পুরো রুমটাকে সাজায় রাখছে। রাইট নাও যখন ইপস্টিন ফাইল রিলিজ হয়ে গেছে, আমি এরকম টাইপেরও কিছু ভিডিও দেখছি, পিচ্চি বাচ্চা, এগুলোর বয়স 8-এর উপরে হবে না, তাদেরকে খুবই খুবই, আমি কোনো ওয়ার্ড খুঁজে পাইতেছি না, মানে সেন্সিটিভ টাইপের কাপড় পরিয়ে
তাদেরকে দিয়ে একটা বাথটবে পানি ঢালানো হচ্ছে এবং মানে যেটা বোঝা গেছে ইপস্টিন অথবা তার ফ্রেন্ডসরা এই বাচ্চাদেরকে নিয়ে এনজয় করতো এবং সেখানে শাওয়ার করতো। 2008 সালে জেফ্রি এপস্টিন যখন জেল থেকে রিলিজ পায়, এমন না এরপর থেকে তার নামে আর কোনো কমপ্লেন আসে নাই। টুকটাক কমপ্লেন কিন্তু পুলিশ স্টেশনে প্রায় এসে গেছে, ভিকটিমের প্যারেন্টসরা তার নামে কমপ্লেন করেছে, বাট এটা কোর্ট অবধি পৌঁছানোর আগেই জেফ্রি তাদের সাথে সেটেলমেন্ট করে এগুলোকে সে খতম করে ফেলতো। আর সে তার ইমেজ ভালো রাখার জন্য, সমাজের কাছে ভালো থাকার জন্য সে যেটা করতো, 2010 সাল থেকে 15 সাল পর্যন্ত বিভিন্ন টাইপের ডোনেশন দিয়ে বেরিয়েছে এবং হার্ভার্ড ইউনিভার্সিটিতে জানা গেছে $9 মিলিয়ন পর্যন্ত সে ডোনেট করেছে, মানে জাস্ট নিজের ইমেজটা ভালো রাখার জন্য, যেন মানুষ চিন্তা করে ওর মতো একটা ভালো মানুষ কীভাবে এরকম টাইপের কাজ করে। বাট যেটা হয়, মানে এই যে মেয়েদের সাথে ও এরকম টাইপের নিকৃষ্ট আচরণ করছে, যেসব মেয়েদেরকে সে অ্যাকচুয়ালি ইউজ করে ছেড়ে দিয়েছে, তাদের লাইফ তো আর আগের মতো ছিল না, তাই না? অনেক ছোটোবেলায় হয়তো বা কিছু টাকা পাওয়ার আশায় কিছু মেয়ে গেছে, বাট তাদের সাথে যা হয়েছে এগুলো তো তারা ভুলতে পারে নাই। 2018 সাল আসতে আসতে অনেক মেয়েই কিন্তু দেখা গেছে বড় হয়ে গেছে, আর এখন তারা রিয়েলাইজ করতে পারতেছে যে তখন আমাদের সাথে যা হয়েছে এটা অ্যাকচুয়ালি নর্মাল ছিল না। তো কয়েকজন মেয়ে মিলে অ্যাকচুয়ালি প্ল্যান করে তারা এপস্টিনের বিরুদ্ধে একটা কেস করবে। এটা হচ্ছে অস্ট্রেলিয়া 60 মিনিট অস্ট্রেলিয়া এরকম টাইপের একটা ইউটিউব চ্যানেল তোমরা খুঁজে পাবা। সেখানে আমি একটা মেয়ের ইন্টারভিউ দেখি যার নাম ভার্জিনিয়া। ওর কাছে একটা প্রমাণ থাকে, সেটা হচ্ছে গ্লিন ম্যাক্সওয়েল পিছনে দাঁড়ানো এবং তার কোমর ধরে দাঁড়িয়ে আছে ব্রিটিশ পরিবারের সন্তান প্রিন্স অ্যান্ড্রু। ও অ্যাকচুয়ালি জানায় ওখানে যখন সে ছিল তাকে কি পরিমাণে নির্মমভাবে টর্চার করা হয়েছে এবং তাকে কিভাবে ইউজ করা হয়েছে এবং কত প্রভাবশালী মানুষকে মানে তাকে সার্ভ করা হয়েছে। ভার্জিনিয়ার মতো আরও অনেক মেয়েরা আস্তে আস্তে এগিয়ে আসে, জেফ্রির এগেনস্টে লস্যুট করে এবং তারা জানায় যে গেলিন ম্যাক্সওয়েল এবং জেফ্রি এপস্টিন অ্যাকচুয়ালি একটা অর্গানাইজেশন চালাচ্ছে, যেটার থ্রুতে সে মানে এরকম ছোটো ছোটো মেয়েদেরকে এনে তারা অ্যাকচুয়ালি এরকম বড় বড় পলিটিশিয়ানদের কাছে সার্ভ করে থাকে। যতদূর জানা যায় প্রিন্স অ্যান্ড্রু এবং জেফ্রি এপস্টিন আউট অফ দ্য কোর্টে ভার্জিনিয়ার সাথে সেটেল ডাউন করার চেষ্টা করে, বাট ভার্জিনিয়া তো সেটেল ডাউন করেই নাই, জুলি কে ব্রাউন নামের একজন বড় জার্নালিস্টের সে সাহায্য নেয় এবং তার সাথে মিলে সে এই কেসটাকে একেবারে পাবলিক করে দেয়। জুলি কে ব্রাউন যে কাজটা করে, গেলিন ম্যাক্সওয়েল এবং জেফ্রি এপস্টিনের যত কুকীর্তি আছে এগুলো সব কিছু নিয়ে একটা আর্টিকেল লেখে। তো এই আর্টিকেলটা যখন 18 সালের নভেম্বর মাসের 20 তারিখে রিলিজ হয়ে যায় আর পাবলিকের সামনে সব সত্য বের হয়ে আসে, এখন অ্যাকচুয়ালি ইপস্টিনকে বাঁচানো পসিবল ছিল না কোনো পাওয়ারফুল পার্সনেরও, কারণ এখন সব কিছু পাবলিক জেনে গেছে, ওরা আর কি দিয়ে ওকে লুকাবে, তাই না? দীর্ঘ 1 বছর ট্রায়াল চলার পর 2019 সালের জুলাই মাসের 6 তারিখে ফাইনালি জেফ্রি এপস্টিনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় ম্যানহাটনের মেট্রোপলিটন কারেকশনাল ফ্যাসিলিটিসে এবং সেখানেই তাকে অ্যাকচুয়ালি আটকে রাখা হয়। ফাইনালি জেফ্রি এপস্টিনের মতো নরপিচার্সকে যখন গ্রেপ্তার করা হয় এবং তাকে যখন তার প্রাপ্ত সাজা তাকে বুঝিয়ে দেওয়া হবে, এর ভিতরে যে ঘটনাটা ঘটে 2019 সালের অগাস্ট মাসের 10 তারিখে তার সেলে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। যতদূর জানা যায় তার শার্ট ইউজ করে সে একটা ফাঁসির দা ক্রিয়েট করে এবং সেখানে সে ঝুলে পড়ে। এটার রিজনে যেটা জানায় যে সে ওই মুহূর্তে অনেক ফ্রাস্ট্রেটেড ছিল, কারণ সে যেই সেলে বন্দি ছিল তার পাশের সেলের কোমরটা ভাঙা ছিল এবং বারবার ফ্ল্যাশ করলে সেখান থেকে বিকট আওয়াজ আসতো, আর এটা সহ্য করতে না পেরেই নাকি জেফ্রি এপস্টিন করে। কিন্তু একটা ইন্টারভিউতে বলে দিছিল যে অনেক প্রভাবশালী মানুষের কিছু গোপন জিনিস আমার কাছে আছে, যেগুলো দিয়ে আমি তাদেরকে দিয়ে যে কোনো কাজ চাইলে করায় নিতে পারি। এখন কথা হচ্ছে সে কি অ্যাকচুয়ালি হয়েছে না হত্যা করেছে, এটা অ্যাকচুয়ালি কেউ জানে না। এমনও তো হতে পারে
এই যে প্রভাবশালী মানুষগুলো যারা জেলের বাইরে আসে, তারা যদি ভয় পায় যে এপস্টিন না জানি তাদের ব্যাপারে কি ইনফরমেশন পুলিশকে দিয়ে দেয়, যেটা তাদের জীবনটাই চেঞ্জ করে ফেলতে পারে, তার থেকে মেবি ভালো হয় এপস্টিনকে করে ফেলা। বাট এটা নিয়েও আরেকটা কনস্পিরেসি থিওরি আছে, তো করে তাদের লাশ কিন্তু অন্যান্যদের মতো নর্মাল হয় না। আমি যতদূর শুনছি অনেকের চোখ বড় হয়ে বের হয়ে আসতে থাকে, অথবা বের হয়ে আসতে থাকে, চেহারার রঙের বর্ণটা চেঞ্জ হয়ে যায়, অনেকের বেলায় অনেক কিছু হতে পারে। বাট এপস্টিনের যে ছবিটা রিলিজ করা হয়েছে, তোমরা গুগলে সার্চ দিলেই পাবা, এখানে আমি দেখাতে চাচ্ছি না। বললাম আমি একটু মরা সাজি, হ্যাঁ, এরকম একটা হাসি মুখ নিয়ে সে মরে আসছে। আর যাই হোক, এটা মানে করার কোনো মানুষের লাশ হতে পারে না। দেখো, আমার কাছে এই বয়সে এসে মনে হয় একতা কাপুর আমাদের সকলের অ্যাপোলজি ডিজার্ভ করে, যারা একতা কাপুরকে পচাইছে, যে কি বস্তা পচা গাঁজা খাওয়া, সে সিরিজ লিখতো, পটপট করে একজন মারা যায়, আবার কিছুদিন পরে ব্যাক করে, একজনের মৃত্যু দেখায় বাট সে মরে নাই, সে অন্য জায়গায় চলে গেছে, সে রিভেঞ্জ নিতে আবার ব্যাক করে। এখন দুনিয়াতে মনে হয় আমরা এগুলোই দেখতে পাচ্ছি। কারণ জেফরি এপস্টিনের এই মৃত্যু নিয়ে একটা কনস্পিরেসি থিওরি হইলো মেবি সে মারাই যায় না। এখানে আরেকজনের লাশকে দেখানো হয়েছে জাস্ট আমাদের চোখে ধুলা দিয়ে এপস্টিনকে রিলিজ দিয়ে দেওয়ার জন্য। এটা হইতেই পারে, ও যে টাইপের পাওয়ারফুল মানুষ, যেসব মানুষদের ডেঞ্জারাস জিনিস তার কাছে আছে, মানে হইতেই পারে যে তার সাথে এই কাজটা হয়েছে। বিশেষ করে প্রত্যেকটা মানুষের একটা কানের ডিজাইন আছে, একটা নাকের ডিজাইন আছে, মানে ডিজাইন মানে কি, শেপের কথা আমি বলতে চাচ্ছি। মানে তোমার মৃত্যুর আগ পর্যন্ত এগুলো চেঞ্জ হয় না, কান কখনোই চেঞ্জ হয় না। তো জেফরি তো হাজার ছবি তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবা, ওখানে ওর যে টাইপের কান দেখানো হয়েছে আর যে মারা গেছে তার এই শেপ ডিজাইনটা সেম না। তো অনেকেই বলতেছে ওর আদলের কাউকে জাস্ট দেখাইছে আর এখান থেকে জেফরিকে সরাই দেওয়া হয়েছে। আমাকে যদি জিজ্ঞাসা করো আমার কাছে কি মনে হয়, অ্যালিজেডলি জেফরিকে মেবি ট্রাইল পালায় নিয়ে যেতে সাহায্য করছে। কারণ আমাদের মনে রাখতে হবে গ্লেন ম্যাক্সওয়েলের ফাদার ছিল স্পাই। এমনও হতে পারে জেফরি এই ফাইলগুলো নিয়ে যে বলছে প্লিজ আপনারা আমাকে এখানে আশ্রয় দেন আর এই ফাইলগুলো নেন, এবার পৃথিবীর সবাইকে আপনারা ব্ল্যাকমেল করা স্টার্ট করেন। এই কারণে হয়তো বা ফাইলের কাছে রাইট নাও ট্রাম্পের অনেক সংবেদনশীল জিনিস আছে যেগুলো চায় না এগুলো তো পৃথিবীর সামনে বের হয়ে আসুক, আর এগুলো দিয়ে ব্ল্যাকমেল করে নিশ্চয়ই আমেরিকার সাথে তো বাঁধানো হইতেছে। মানে আমি জানি না, আমার কাছে মনে হয়েছে, আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। এপস্টিনের মৃত্যুর পর 2021 সালে ফাইনালি গেলিন ম্যাক্সওয়েলকে গ্রেপ্তার করা হয় এবং তাকে 20 বছরের সাজা শোনানো হয়েছে। এখন সে জেলে রয়েছে। কিন্তু এটা কতটা সত্যি, কারণ যাকে কোর্টে দাঁড় করানো হচ্ছে, যাকে রায় দেওয়া হয়েছে, তার সাথে গেলিন ম্যাক্সওয়েলের চেহারার কোনো মিল নাই। মানে আমাদেরকে মানে দুধ ভাত খাওয়া দর্শক বানায় রাখছে, যে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা জাস্ট দেখো, কী সত্য কী মিথ্যা তোমাদের জানার দরকার নাই। মানে এক্স্যাক্টলি আমার সেরকম লাগতেছে, জেফরি যেরকম যাকে দেখাইছে আর যে অ্যাকচুয়ালি মারা গেছে তাদের যে ফেশিয়াল স্ট্রাকচারের কত তফাৎ, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি যদি গেলিন ম্যাক্সওয়েলের সেই বডি ডাবকেও খুঁজে পাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি একটা টিকটক দেখছিলাম, একটা লোক ইউরোপের কোনো কান্ট্রিতে ঘুরতে গেছে, ওখানে যে গেলিন ম্যাক্সওয়েলের মতো একজন মহিলাকে সে দেখি গেলিন বলে ডাক দিচ্ছে, ওই মহিলাটা না এভাবে তাকায় ফেলছে। তারপরে নিজেই বলতেছে না আমি গেলিন না। বাট আমি স্টিনের এই কেসটা নিয়ে রিসার্চ করার সময় মানে গেলিনের চেহারা যতবার দেখছি, মানে আমি দেখেই আমার কাছে লাগছে এটাই গেলিন, যে জেলে আছে সে গেলিন না। এখন বাকিটা আল্লাহ জানে। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, আমি একটু আগে বলছি কি বলি না আমার ঠিক মনে নাই, কজ আমি ভিডিওটা 3 দিনে শ্যুট করতেছি। জেফরি এপস্টিন মৃত্যুর কিছুদিন আগে সে একটা বিয়ে করে, যেখানে সে কিন্তু বিয়েতেই বিশ্বাসী না। আর যাকে বিয়ে করছে সে একটা ইয়াং একটা ডেন্টিস্ট, যার নাম হচ্ছে করিনা শুলিয়াক। আর সবচেয়ে অবাকর বিষয় হচ্ছে জেফরি এপস্টিনের যে আইল্যান্ড, ওই আইল্যান্ডে না দাঁত তোলার জন্য আমরা ডেন্টিস্টের কাছে গেলে যে চেয়ারটা থাকে, যে জিনিসপত্রগুলো সাজানো থাকে, ইনস্ট্রুমেন্টগুলো, ওগুলো ওখানে ছিল। ওখানে ওরা কার দাঁত তুলতো, কী করতো আমার কোনো আইডিয়া নেই। মেবি এমন হতে পারে লাশগুলো ফেলানোর আগে ওরা দাঁতগুলোকে রেখে দিত, কারণ মানুষের ডেন্টাল রিপোর্ট থেকে মানুষের অ্যাকচুয়াল পরিচয় খুঁজে পাওয়া যায়। আমি এটা বারাই বলতেছি কজ আমি এত ট্রু ক্রাইম নিয়ে রিসার্চ করছি। সো মানে আমার মাথাও আমাকে অনেক কোনো মানে উস্কানি ইনফরমেশন দিতেছে। যাই হোক, তো করিনা শুলিয়াক
বিয়ে করার পর জেফরি এপস্টিন তার যত সব বিষয় আসল সম্পত্তি আছে সব তার নামে লিখে দিছে, মানে তার নিউ ইয়র্কের বাড়ি, তারপরে হচ্ছে আইল্যান্ড, সব কিছু কারিনা শুরিয়াকে লিখে দিছে এবং তাকে ক্যাশ দিছে হচ্ছে $15 মিলিয়ন। অন্যদিকে গলিন ম্যাক্সওয়েলকে মাত্র $10 মিলিয়ন লিখে দিছে। আমি তো বলবো এখানে তার সাথে অনেক বড় একটা নাইনসাফি হয়েছে, কারণ যে তোমার সব গার্লফ্রেন্ডদের ম্যাডাম, তুমি তাকেই ডিচ করলা, তাকেই তুমি এত টাকা কম দিলা। এবং গলিন ম্যাক্সওয়েলের একটা ক্লোজ বান্ধবীর একটা পডকাস্ট আমি দেখছি, ওখানে বলছে যে এপস্টিনের দিনে অ্যাটলিস্ট 2 থেকে 3 টাইমস একটা কারিকুলার অ্যাক্টিভিটিস না করলেই হইতো না। এবং গলিন ম্যাক্সওয়েল একা সেটা সাপোর্ট দিতে না পেরে সে অ্যাকচুয়ালি বাচ্চা ধরে এনে দিতে, যে যা তোরা যা, মানে এরকম একটা সিচুয়েশন। এবং এটাও জানা গেছে জেফরি এপস্টিনের মৃত্যুর কিছুক্ষণ আগে কারিনা শুলিয়াকের সাথে সে টানা 20 মিনিট ফোন আলাপ করছে, এরপর সেট করছে। এখন তারা কি কোনো মাস্টার প্ল্যান করতেছিল না কি করতেছিল ওটা কেউ জানে না, কারণ পুলিশদের কাছে এই কল রেকর্ডটা নাই। পুরো হচ্ছে একতা কাপুরের সিরিজের কোনো একটা স্টোরি প্লট দেখতেছি আমার কাছে মনে হইতেছে। হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে রাইট নাও সিচুয়েশন। আর যতদূর জানা গেছে কারিনা শুলিয়াকে কিছুদিনের ভিতরে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ অফিসাররা ডাকবে, এবং ইপস্টিনের ফাইলগুলো যেগুলো রিলিজ হয়ে গেল সেখানে একটা ইমেল পাওয়া গেছে। একজন মহিলা জেফরি এপস্টিনকে ইমেল করছে যে আপনার কি এখনও ফেক ওয়াইফের প্রয়োজন আছে, যদি হয় আমাকে জানাবেন, আমার কাছে একটা রাশিয়ান মেয়ে আছে যার জবের অনেক প্রয়োজন। এই কথাটা শুনে আমার কাছে যেটা মনে হলো, ইপস্টিন যখন বুঝতে পারছে সে গ্রেপ্তার হতে পারে তখনই সে সব মাস্টার প্ল্যান করে ফেলছে, এবং বেশিরভাগ সম্পত্তি কারিনা শুলিয়াকে মনে হয় কোনো একটা পার্সেন্টেজ দিয়ে তাকে দিয়ে দিছে যে আমি যখন ফিরবো তখন তুমি সব কিছু আমাকে লিখে দিবা, আর এতক্ষণে আমি একটা ফেক মৃত্যু দিয়ে কোনো একটা দেশ থেকে ঘুরে আসি। জেফরি এপস্টিন কেসের কারেন্ট আপডেট। এখন ইপস্টিন ফাইল থেকে বের হয়ে আসা কিছু চাঞ্চল্যকর তথ্য, কিছু ইমেল, কিছু এলিগেশন, কিছু কনস্পিরেসি থিওরি নিয়ে কথা বলতে যাচ্ছি। এগুলো খুবই সংবেদনশীল হতে পারে, তোমরা চাইলে হেডফোন ইউজ করে এখান থেকে গল্পটা শুনতে পারো, আর যদি খাওয়া দাওয়া করতে থাকো সেটা বন্ধ করো, কজ আমি যেসব ব্যাপারে এখন কথা বলতে যাচ্ছি তোমাদের খাবারের রুচিতে কুলাবে না। বাট এগুলো শুরু করার আগে আমি শুধু একটা জিনিস বলতে চাই, ইপস্টিনের কেস নিয়ে রিসার্চ করতে যে আমার কাছে যেটা মনে হয় যে পুরো ওয়ার্ল্ড হচ্ছে একটা রঙ্গমঞ্চ, আর আমরা হচ্ছে এটার ভিউয়ার্স। আর যারা এই ওয়ার্ল্ডটাকে চালাচ্ছে তাদের যখন মনে হয় আমাদের ফেসটা, আমাদের চিন্তাভাবনা একদিকে ঘুরাই দিবে, ওরা সেদিকেই ঘুরাই দেয়। যখনই পৃথিবীতে কোনো একটা যুদ্ধ হয়, যখনই তারা মনে করে পৃথিবীর ম্যাপ থেকে কোনো একটা দেশকে ওয়াইপড আউট করে দিবে, যখনই তারা মনে করে যে একটা দেশের সকল শিশুকে হত্যা করবে, না খাইয়ে মারবে, আমাদেরকে এরকম একটা খেলনা দেয়, এই যা ওদিকে যা খেল, হঠাৎ করে আমরা জানতে পারি কোনো নায়ক কিংবা নায়িকা ক্লোন, তার বডিতে কারো অন্য মানুষের সোল আছে, অথবা হঠাৎ করে দেখবে ওই নায়ক ওই নায়িকা ইলুমিনাটি করে, এগুলো বের হয়ে আসতেছে, অথবা তার প্রাইভেট লাইফ নিয়ে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য বেরোচ্ছে, আমরা কেউ পৃথিবীতে রাইট নাও কী ঘটতেছে এদিকে না তাকাই, আমি 90% মানুষের কথা বলতেছি, আমরা এসব নিয়ে ব্যস্ত হয়ে যাই। ইউএসএ এবং ইরানের যেই ওয়ারটা রাইট নাও শুরু হয়েছে, এগুলো বের হওয়ার সাথে সাথে বের হয়ে গেল জাস্টিন বিবার আর সেলিনা গমেজের হয়তো একটা বাচ্চা ছিল, আর সেই বাচ্চাটাকে তারা ফেমের জন্য স্যাক্রিফাইস করতে চাইছিল, অথবা জাস্টিন বিবার এবং সেলিনা গমেজ এত ট্যালেন্ট, ওদের বাচ্চাটাকে যদি বালকে ওরা স্যাক্রিফাইস করতে পারে, এটার থ্রুতে বাল থেকে অনেক কিছু এই 1% বিলিয়নাররা অ্যাচিভ করতে পারবে। তো এটার অফার যখন সেলিনা গমেজকে দেওয়া হয়, অথবা ফোর্সফুলি তার থেকে যখন তার সন্তানকে ছিনিয়ে নেওয়া হয়, তখন নাকি সেলিনা বলছে না, আমার বাচ্চাকে আপনারা স্যাক্রিফাইসের জন্য নেবেন না, তার লাইফটা আপনারা মানে ক্ষমা করে দিন, এর বিনিময়ে আমাকে নিন। তো যে কারণে রাইট নাও সেলিনা নাই, ওর বডিতে একটা সোল ভর করছে বলা হয়, এবং বলা হয় যে বাচ্চাটা অ্যাকচুয়ালি তাদের ছিল, কোর্টনি কার্ডাশিয়ানকে নাকি সেটা দিয়ে দেওয়া হয়েছে লালন পালন করার জন্য। এবং অনেকেই বলছে হোল কার্ডাশিয়ান বোনরা হচ্ছে উইচ। আর এগুলো কখন বের হয়? যখন এরকম যুদ্ধ ঘটে। সো এই সবাই তাদের সোল অ্যাকচুয়ালি এই 1% মানুষের কাছে বিক্রি করে দিছে, এবং তাদের বালের কাছে ওরা বিক্রি করে দিছে নিজেদের ফেম পাওয়ার জন্য, পাওয়ার জন্য, অর্থের জন্য, যে কারণে ওদের নিজেদের কোনো সে নাই। যখন ওয়াটারমেলন দেশটাকে নিয়ে পুরো পৃথিবী কথা বললো যে প্লিজ আপনারা এত বড় বড় সেলিব্রিটি, আপনারা সাপোর্ট করেন, আপনারা বলেন আপনারা কার দলে আছেন, ওরা বলতে পারতেছেন, ওরা বলতে পারবে না, কারণ ওদের লাইফই ওদের নাই।
প্রত্যেকটা শিল্পীর একটা শেলফ লাইফ থাকে, একটা বছর পর তার সেই ফেম আর থাকবে না, তাকে রিটায়ার্ডে যেতেই হবে। কিন্তু কিছু কিছু মানুষ দেখবে রিটায়ার্ডে যায় না, কিছু কিছু মানুষ আজীবন পর্যন্ত একটা পাওয়ার নিয়ে থাকে, বিশেষ করে হলিউডে এবং মিউজিক ইন্ডাস্ট্রিতে। মানে যেটা ধারণা করা হয়, যে স্পেকুলেশনের কথা বলতেছিলাম, কনস্পিরেসি থিওরির কথা বলতেছিলাম, বেশিরভাগই মানুষ ডেভিলের কাছে তাদের সোল বিক্রি করে এই জিনিসগুলো অ্যাচিভ করছে। আর এই সুযোগগুলোই জেফ্রি এপস্টিন করে দিছে। মানে আপাতক দৃষ্টিতে এপস্টিন ফাইলটা দেখলে, অথবা হচ্ছে এপস্টিনের কেসটা নিয়ে তুমি যখন রিসার্চ করবা, তোমার কাছে মনে হবে ও একটা আইল্যান্ড কিনেছিল শুধুমাত্র কিছু আন্ডার এজ শিশুদেরকে নিয়ে আনন্দ করার জন্য। বাট এর থেকেও আরও ওয়ে ডার্ক ঘটনা সেখানে ঘটতো। এপস্টিনের ফাইলে অনেকবার বাল নামের এই শয়তানের কথা উল্লেখ করা হয়েছে এবং সেখান থেকে প্রমাণ হয়েছে তারা সবাই বালের পূজা করত। বালকে পূজা করলে সূরা আল বাকারাতে উল্লেখ করা আছে সে তোমাকে সব দিবে, এর বিনিময়ে আখিরাত তোমার আর থাকবে না, তুমি ডিরেক্ট জাহান্নামে যাবা। ওকে, যারা যারা ব্ল্যাক ম্যাজিক করে, কুফুরি করে, তারা সাথে সাথে কাফের হয়ে যায় এবং তারা ডিরেক্টলি কিন্তু দোজখে চলে যায়, তাদের জন্য আর কিচ্ছু নাই। অ্যাজ এ মুসলিম হিসাবে আমরা অনেকেই অনেকগুলো সূরা পারি, কিন্তু সেটার অর্থ আমরা কয়জন জানি? আর অর্থ না জেনে টোটস্থ মুখস্থ করার কারণে কোরআনে আল্লাহ যা ডিক্লার করছে আমরা কিন্তু কেউ বুঝতেছি না। আমি বলবো তোমরা জাস্ট কোরআনের মিনিং পড়ো, অ্যাটলিস্ট সূরা আল বাকারার মিনিংটা জানো। 1400 থেকে 1500 বছর আগে যে বইটা আল্লাহ প্রদত্ত আমাদের পৃথিবীতে আসছে, রাইট নাও পৃথিবীতে যা ঘটছে, যা ঘটে গেছে এবং যা ঘটবে, সব কিছু সূরা আল বাকারাতে আসছে। মানে আমি যখন সূরা আল বাকারা শুনি আমার জাস্ট গুজবাম দাঁড়ায় যায়, কজ ওখানে লিটারেলি বলা আছে যে এমন একটা সময় আসবে কিছু দল মানুষ একটা দেশকে ওয়াইপড আউট করে দেওয়ার চেষ্টা করবে এবং সেই জায়গাটা দখল করার চেষ্টা করবে। আমি মানে হুবহু তো বলতেছি না, আমি জাস্ট কিছু সারাংশ তোমাদের সাথে শেয়ার করতেছি। এবং কিছু মানুষ আছে যারা আজীবন বেঁচে থাকার জন্য চেষ্টা করবে এবং তারা পাওয়ারের জন্য বালের কাছে যাবে। তুমি এরকম টাইপের অনেক অনেক ইনফরমেশন এই সূরা থেকে পাবা। আমি বলবো এপস্টিন ফাইল রিলিজ হয়েছে, এটা হয়ে কয়েকটা জিনিস হয়েছে। এক, যারা পদভ্রষ্ট তারা জেনে গেছে কোথায় গেলে অ্যাকচুয়ালি তারা পাওয়ার পাবে, তারা অর্থ পাবে এবং লাইফে শর্টকাট ধারণ করতে পারবে। সো কাইন্ড অফ এপস্টিন ফাইলকে আমি বলবো বালের একটা মার্কেটিং, যারা নন বিলিভার তাদের জন্য। আর যারা বিলিভার তাদের জন্য আমি বলবো এটা একটা ওয়ার্নিং, যে তুমি দেখো কাকে ফলো করতেছো, কাকে আইডল বানাচ্ছ। অনেকে আমাকে অ্যাজ এ মুসলিম হিসেবে বায়াস মনে করতে পারো, বাট এটারও প্রমাণ আমি তোমাদেরকে রাইট নাও দিয়ে দিচ্ছি। বালের পূজা করলে তোমাকে অলওয়েজ স্যাক্রিফাইস করতে হবে, আর স্যাক্রিফাইসের থ্রুতে বাল তোমাকে কিছু একটা দিবে, তাছাড়া কিন্তু সে দেয় না। এবং সে অলওয়েজ পবিত্র জিনিসের বলি চায়। যেমন ধরো যদি কেউ অর্থ চায়, বৃত্ত চায়, পাওয়ার চায়, তাকে অবশ্যই কোনো একটা পিওরেস্ট ফর্ম বলি করতে হবে। সবচেয়ে বেশি ভালো হয় তুমি যদি তোমার ব্লাড লাইনকে করো। আর এই জিনিসটাকে মাথায় রেখেই এপস্টিনের যেসব বাচ্চাদেরকে তারা ওখানে নিয়ে যেত, সেটা টাকার লোভ দেখিয়ে অথবা উঠিয়ে নিয়ে যেত। আবার অনেকেই বলে যে ইউএসএ যেসব বাচ্চা গায়েব হয়ে গেছে, অনেক বাচ্চা এপস্টিনের আইল্যান্ডে এন্ড আপ হয়েছে। আর যাদের মানে কেউ ট্রেস করতে পারবে না সেরকম টাইপের বাচ্চা, ওদেরকে নিয়ে এসে ওরা নাকি প্রেগনেন্ট করতো এবং এই বাচ্চাগুলোকেই অ্যাকচুয়ালি ওরা বলি দিত। কারণ বাল অলওয়েজ পিওরেস্ট ফর্মকে বলি যায়। একদম নবজাতক শিশু, মানে হাসপাতাল থেকে তো সবগুলো চুরি করে আনা পসিবল না, একজন মায়ের কোল থেকে তো চুরি করে আনা পসিবল না। একটা বাচ্চাকে এনে প্রেগনেন্ট করে তার বাচ্চাকে যদি তারা বলি দেয়, এটার কিন্তু কোনো জায়গাতে এভিডেন্স থাকবে না। এই বাচ্চা যে জন্ম হয়েছে জন্ম নিবন্ধনই তো হয় নাই। তুমি যদি অনেক বড় কিছু বালের কাছে চাও, তোমাকে সবচেয়ে দুনিয়ার পিওরেস্ট জিনিসটা তাকে দিতে হবে ব্ল্যাক ম্যাজিক করার জন্য অথবা বলি দেওয়ার জন্য। এপস্টিন ফাইল রিলিজ হওয়ার পর যেটা আমরা জানতে পারছি, একজন অ্যারাবিক বিজনেস ওম্যানের থেকে জেফ্রি এপস্টিন কাভার যে ব্ল্যাক কাপড়টা আছে সেটা সে জোগাড় করছে এবং সেটা দিয়ে সে ব্ল্যাক ম্যাজিক করছে। ওয়ার্ল্ডের পিওরেস্ট জিনিস যখন তোমাকে দিতে হবে বালকে খুশি করার জন্য, সেটা তাহলে কেন কাবার কেলা? অন্য কিছু তো হতে পারতো, কারণ এপস্টিন নিজেও জানে এর থেকে পবিত্র কিছু আর হতে পারে না। আর এটা দিয়ে ও যেই বড় ব্ল্যাক ম্যাজিক করতে পারবে, পৃথিবীর আর কোনো কিছু দিয়ে সে এটা করতে পারবে না। এটা দিয়ে সে আর কি করছে আল্লাহ মাফ করুক। এই মানুষগুলো, এই নন বিলিভারগুলো জানে
ইসলাম রিয়েল, বাট ওরা বিশ্বাস করে না। সো এই হচ্ছে কাহিনী। এখন আমি অন্যান্য কনস্পিরেসিতে আসি। এখান থেকে আরও যে জিনিস জানা গেছে যে বাচ্চাগুলোকে ওরা বলি দিত, এরপরে বাচ্চাগুলোকে ওরা খেত। আমি জানি না এখানে কোন শেফ কাজ করতো এবং কে ওদেরকে এই বাচ্চাগুলোকে রান্না করে দিত। ও মাই গড। এবং ইপস্টিন ফাইলে এটাও লেখা আছে ছোট বাবুদের টেস্ট ক্রিম চিজের মতো। আল্লাহ, এটা জানার পর থেকে আমি ক্রিম চিজ মুখে দিতে পারতেছি না। বলছে বাচ্চারা মানে যখন স্যুপ বানায় অথবা রান্না করে এটা মেল্ট ডাউন হয়ে যায় মুখের ভিতরে। এবং এখানে এটাও লেখা আসছে বিফ জার্কির কথা ইপস্টিন ফাইলে অনেকবার উল্লেখ করা হয়েছে। এটা দিয়ে মানুষের মাংস বোঝানো হয়। তারা অনেকেই, বলা যায় অলমোস্ট সবাই, ক্যানাবালিজম করতো, মানে মানুষ হয়ে মানুষ খেত। ওরা মানুষ খেকো মানুষ। এবং এখানে পিৎজার কথা অনেকবার বলা হয়েছে ইপস্টিন ফাইলের ভিতরে। পিৎজা বলতে মূলত তারা ছোট শিশুদেরকে বোঝায়। অনেক সময় দেখবে অনেক প্রোগ্রামে অনেক জায়গায় পিৎজা পার্টির কথা বলে। এলিনের শোতে অনেকবার বলা হয়েছে, অস্কারে বলা হয়েছে আজকে আমরা এই প্রোগ্রামের পর সবাই পিৎজা পার্টিতে যাব। বেশিরভাগই মানুষ ওরা পেডোফাইল। কারণ আমি তোমাদের বললাম না যে তোমার শেলফ লাইফ বাড়ানোর জন্য তোমার সোল বিক্রি করতেই হবে ডেভিলের কাছে, আদারওয়াইজ তুমি এটা পারবা না। পিৎজা পার্টি বলতে ওরা এটাই বোঝায়। হলিউডে পিৎজা পার্টি মানে হচ্ছে বাচ্চাদেরকে উপভোগ করার পার্টি, এবং যদি সেটা ছেলে শিশু হয় তাহলে তার নাম কোন আইসক্রিম, যেটা বোঝার তোমরা বুঝে নাও। এবং ইপস্টিনের যেসব ছবি রিলিজ হয়েছে ওখান থেকে কিছু ভয়ানক ছবি আসছে যে বাচ্চাদেরকে তারা কি অমানবিক টর্চার করতো, বাচ্চাদের শরীরে চামড়া তুলে ফেলতো। এবং অনেকেই বলে যে এটা কনস্পিরেসি থিওরি, যেসব বড় বড় পাওয়ারফুল মানুষরা হঠাৎ করে রাইট নাও ইয়াং হয়ে যাচ্ছে, মেবি তারা ওদের ব্লাড খায়, এগুলো মানুষ বলা বলি করে। বাট ইপস্টিনের আমি একটা পিকচার দেখছি, ওর বাসায় কিছু মমিফাইড করার মতো করে এরকম মূর্তি আছে। ছোট বাচ্চা 8-9 মাসের হবে, 8-9 মাসের হবে না, 2-3 মাসের হবে, একদম নবজাতক, এরকম করে এরকম কিছু মূর্তি। আর এই মূর্তিটা দেখেই মনে হবে যদি এটাকে মমিফাইড করা না হয়, এখন রাইট নাও এটার আরেকটা নাম আছে সায়েন্টিফিক ওয়েতে, আমি নামটা ভুলে গেছি। মানে এই মূর্তিটা তুমি কেন বানাবা? আবার এমন না, ধরো একটা টেবিলের 2 কোণায় 2টা জিনিস জোড়া রাখছে, এরকম একটা কোণা এরকম করে রেখে দিছে। কোন ছোট বাচ্চা হতে পারে, এক্সপেরিমেন্টের জন্য ওরা এগুলো করছে, ওরা যা ইচ্ছা তাই করছে। আমি একটা বাচ্চার দেখছি পুরো চামড়া পুরাই দিছে। ওরা একটা বাচ্চাকে ঘাসের ভিতরে শোয়াই রেখে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ওর পুরো বডি পুরাচ্ছে। বিভিন্ন টাইপের টর্চার ওরা বাচ্চাদেরকে করছে। আরেকটা কনস্পিরেসি থিওরি কিন্তু রাইট নাও অনেক পপুলার হচ্ছে যে জাস্টিন বিবার ওদের ভিকটিম ছিল, এবং সে তার ইয়াম গানটার ভিতরে এটা বোঝানোর চেষ্টা করছে। দেখবা অনেক বয়স্ক মানুষরা বসে বসে সবাই পিৎজা খাচ্ছে গপগপায়ে। আর পিৎজা মানে আমি তোমাদেরকে কী বলছি বলো তো, বাচ্চা। এবং ওই খাবারের প্লেটটা যখন শেষ হয়ে যায় ওখানে জাস্টিন বিবারের ছবি আছে, তার মানে ওকেও কোনো মানুষ এভাবে ভোগ করছে। বেচারা ডিডির কাছেও গেছে, ইপস্টিনের কাছেও গেছে, যাই না ওর সাথে কী হয়েছে, এই জন্য মানে ওর মাথা পুরো নষ্ট হয়ে গেছে। এবং আরেকটা কনস্পিরেসি থিওরি হলো, আমি তোমাদের সাথে কিন্তু মাইকেল জ্যাকসনের লাইফ স্টোরি অলরেডি শেয়ার করছি। সেখানে আমি বলছি ওর একটা এলিগেশন ছিল মেবি ও বাচ্চা, তো এই যে ইপস্টিন যা করে বেড়াচ্ছে এগুলোই করতো। বাট এখন যেগুলো জানা যাচ্ছে, ইপস্টিনের আইল্যান্ডে যে মাইকেল জ্যাকসন কয়েকবার গেছে, বাট সে কিন্তু পার্টি উপভোগ করার জন্য যায় নাই। ও যখনই যেত কিছু বাচ্চাদেরকে সেখান থেকে উদ্ধার করে আনার চেষ্টা করতো। ওই জায়গাটার নাম কি, নেভারল্যান্ড নামের যে বাড়িটা আছে মাইকেল জ্যাকসনের, ওখানে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া ভিকটিম বাচ্চাদেরকে সে তার নিজের কাছে রাখতো, যেন সেই সব বাচ্চাদেরকে এই মানুষগুলো, মানুষ না, এই পশুগুলো গ্রাস না করতে পারে। তো যেহেতু মাইকেল জ্যাকসনের এগুলো ওরা বন্ধ করতে পারতেছিল না, আর ওই মুহূর্তে মাইকেল জ্যাকসন অনেক পাওয়ারফুল একজন পার্সন ছিল, তো মাইকেল জ্যাকসনকে ওরা এমন একটা এলিগেশন দেয় যেন পৃথিবী ওকেই খারাপ মনে করে। ওর নামে বিভিন্ন টাইপের এলিগেশন দিয়ে ওকে এরকম করা হয়েছে, এবং দিন শেষে ওকে করা হয়েছে, এটা জানা যায়। এবং অনেকেই বলে যে প্রিন্সেস ডায়ানা মৃত্যুর পিছনে সম্ভবত ইপস্টিনের হাত রয়েছে, কারণ তার অনেক ক্লোজ বন্ধু হচ্ছে প্রিন্স অ্যান্ড্রু, যে কিনা হচ্ছে ব্রিটিশের একজন প্রিন্স। এবং সে যে ইপস্টিনের আইল্যান্ডে যায় এইসব ব্যাপারে হয়তো বা প্রিন্সেস ডায়ানা জেনে গেছিলো, তাই ওরা মনে করছে তাকে পৃথিবী থেকে সরাই দিলে সবচেয়ে সুবিধা হবে, তাই তাকে সরাই দিছে। এবং এটার ধারণা করার একটা রিজন,
মাইকেল জ্যাকসনের সাথে কিন্তু প্রিন্সেস ডায়ানার অনেক ভালো সম্পর্ক ছিল। হতে পারে মাইকেল জ্যাকসনের থ্রুতে এই ইনফরমেশনগুলো প্রিন্সেস ডায়ানা জেনে গেছে। এটা পুরাটাই একটা কনস্পিরেসি থিওরি, আমার কাছে ইন্টারেস্টিং লাগছে তাই তোমাদের সাথে শেয়ার। কেন এই কাজগুলো করতেছে? শুধুমাত্র অর্থের জন্য, শুধুমাত্র পাওয়ারের জন্য? আমাকে যদি জিজ্ঞাসা করো, আমার কাছে লাগে জেফ্রি এপস্টিন এবং অন্যান্য পাওয়ারফুল মানুষরা লিটারেলি দাজ্জাল আসার পথ তৈরি করতেছে। হজরত সুলাইমান আলাইসাল্লামের সময় থেকে কিন্তু এই জাদুবিদ্যাটা রিলিজ হয়ে যায়। উনি যখন জানতে পারে যে মানুষ এরকম ব্ল্যাক ম্যাজিক করে বেড়াচ্ছে, উনি কিন্তু তখন এই সব বইগুলোকে একসাথে করে ওনার যে রুম ছিল সেই রুমটার নিচে, যতদূর জানা যায়, উনি মাটি চাপা দিয়ে দেন। ওনার মৃত্যুর পর এই জিনিসগুলোকে অনেকেই এখান থেকে সরিয়ে নিয়ে গেছে। অনেকেই বলে যে এই জায়গাটা হচ্ছে আল আকসা মসজিদের নিচে, যে জায়গাটার কথা আমি বলতেছি, এবং এখানে সুলাইমানের সেই আংটিটা রয়েছে যেটার পাওয়ারে উনি সব কাজ করত। এখানে থিওরিটা হচ্ছে দাজ্জাল যখন আসবে তার হাতে কিন্তু সুলাইমানের সেই আংটিটা থাকবে, আর এই আংটিটা পাওয়ার জন্য অবশ্যই আল আকসা মসজিদটাকে ধ্বংস করতে হবে। গেস হোয়াট ইসরায়েল রাইট নাও কী করতেছে? ওরা সবাই দাজ্জালের জন্য রেডি হচ্ছে, কারণ দাজ্জাল মেবি তাদের মাসায়া হয়ে আসবে। এখন অনেকের কাছেই মনে হতে পারে যারা অন্য ধর্মের, যে আপু কথাগুলো খুবই অবিশ্বাস্যকর লাগতেছে, মেবি তুমি মুসলিম বলে তুমি জিনিসগুলো বিশ্বাস করতেছো, বাট এগুলো নাও রিয়েল হতে পারে। তাহলে এত পাওয়ারফুল মানুষরা সবাই নিজেদের জন্য পার্সোনাল বাংকার কেন তৈরি করতেছে আমাকে বলো? সেখানে কেন তারা ইনাফ খাদ্য, ইনাফ জিনিসপত্র মজুতকরণ করতেছে? কারণ যখন দাজ্জাল আসবে তার আগে বিশাল বড় একটা যুদ্ধ হবে, এটা আমরা মুসলিমরা জানি। এবং যখন দাজ্জাল আসবে তার আসার আগের 3 বছর এত খরা হবে, মানে 3 বছর ধরে মানুষের কাছে কোনো খাবার থাকবে না। তখন দাজ্জাল আসবে তার হাতে পানি এবং খাদ্য নিয়ে, এবং মানুষকে দিবে এবং মানুষকে বলবে যে কোথায় তোমাদের গড? সে যদি পারতো তোমাদেরকে এভাবে ক্ষুধার্ত রাখছে কেন? আমার কাছে আসো, আমি তোমাদের খাবার দিব, পানি দিব। এগুলো বলার রিজন এই যে রাইট নাও যুদ্ধ হচ্ছে, হতেই পারে যে অনেক বড় একটা নিউক্লিয়ার বিস্ফোরক ঘটবে, এবং হতেই পারে এরপর পৃথিবীর ক্লাইমেটস এতটাই চেঞ্জ হবে যে 3 বছরের উপরে কোনো একটা খরা আসবে, যখন আমাদের কারো কাছে কোনো খাবার থাকবে না। আর যেই সব কিনা অলরেডি এই পাওয়ারফুল মানুষরা জানে, এবং তারা তাদের নিজেদের জন্য বাংকার তৈরি করে রাখছে এবং সেখানে ইনাফ খাদ্য মজুতকরণ করতেছে। যতদূর জানা গেছে যে বিল ক্লিন্টনের কোলে স্টিফেন হকিংস ম্যাক্সি পরে আছে, তাকে নিয়ে সবাই বাচ্চা বাচ্চা প্রিন্সেস খেলছে। এগুলো সব ডিফেক্ট, বা প্রথমবার দেখে আমিও মনে করছিলাম এটা মনে সত্যি। সো রাইট নাও এমন একটা দুনিয়াতে আমরা বাস করছি যখন আমরা সত্যি মিথ্যা কিচ্ছু বুঝতে পারবো না, যে জন্য আমাদের মন ওপেন করার টাইম আসছে, কোরআনকে বোঝার টাইম আসছে। শুধুমাত্র এর থ্রুতেই আমরা নিজেদেরকে নিজেরা সেভ করতে পারবো। যদি আমার সাথে একমত হও, এটাও আমাকে কমেন্টে জানাতে পারো। তোমাদের কাছে ভুল মনে হলে সেটাও কমেন্টে জানাতে পারো। আমি ক্ষুদ্র একটা মানুষ, আমার কোনো কিছু নিয়ে এত জ্ঞান নাই, বাট আমার কাছে যেগুলো মনে হয়েছে, আমার মনে হয়েছে যে আই ওপেনিংয়ের জন্য আমাদের যেসব ইনফরমেশন জানা দরকার, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। হয়তো বা কিছু কিছু ইনফরমেশন আমি কারেক্টলি দিতে পারি নাই, কজ আমিও মানে পারফেক্ট না। সো ইয়া, যাদেরও এখনও গ্রামে ভিটামাটি আছে, বিক্রি করো না। হু নোজ, আমাদেরকে সেখানে পালায় যেতে হবে, কারণ বড় বড় শহরগুলোতে সবার আগে দাজ্জাল এসে কিন্তু একটা করবে। আল্লাহ মাফ করুক, আমরা মরে যাওয়ার পর এগুলো হোক, আমি চাই না আমরা বেঁচে থাকতে এগুলো হোক। বাট এটা তো আমরা জানি যে ইমাম মাহাদি মিডল ইস্টের কোনো একটা এরিয়া থেকে বের হবে। আর দেখো, এবং ইউএস কী করতেছে, পুরো মিডল ইস্টকে ওয়াইপড আউট করার জন্য উঠে পড়ে লাগছে, যেন এখানে কোনো শিশুই বেঁচে না থাকে। সো ইয়া, এই ছিল আজকের 12 পাঁচাল। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। চোখের সাথে সাথে মাইন্ড এবং মনকেও সজাগ রাখবে, যেন এটাকে কেউ ম্যানিপুলেট না করতে পারে। সো আজকে আমি বিদায় নিচ্ছি, আবার কোনো একদিন দেখা যাবে। টিল দেন, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। এখন যাবো আমি মুরগির রোস্ট বসাইতে, কারণ তোমাদের সাথে সাথে আমারও রান্না করতে হবে। বাই।